রেকর্ডিং শুরু হয়ে গেছে। কোন কোন চ্যাপ্টার করানো হয়ে গেছে? মানে সেকেন্ড ইউনিট যেহেতু চলছে, তোদের মানে সিলেবাস এখান থেকে শুরু হয়েছে, এই পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন এখান থেকে 11 থেকে সম্ভবত এই সদৃশতাটা বাদ আছে, তাই না? নাকি আছে? এবার পরীক্ষা স্যার আছে সদৃশতা। হ্যাঁ, সদৃশতা আছে, অজয় স্যার ওটাই করাচ্ছেন এখন। ওটা আছে, তাই তো। ভেদ হয়ে গেছে, গোলক হয়ে গেছে। বল কোনগুলো হয়নি, বল সেগুলো বল। স্যার আমি তো নাকি কারো সব কাছে পড়ি না অঙ্ক, তো নিজে নিজে যতটুকু পেরেছি ততটুকুই করেছি, আপনার ভরসা। মানে তুই পড়িস না মানে কোথাও পড়িস না মানে বুঝলাম না। স্যার অঙ্ক প্রাইভেট কারো কাছে পড়ি না। কেন তুই জিসিটিভি তে পড়িস না গুরুদার ঠাকুর পাঠ ভবনে? না স্যার, অজয় স্যারের কাছে পড়ি না আমি। ভগবান, দাঁড়া এক মিনিট। ঠিক আছে শোন, আমি যেটা বলছি তারা তাহলে তোদের যেহেতু সবকটা চ্যাপ্টারই কর্ণ হয়ে গেছে এখন, দিশানি বলতিস তুই সবকটা চ্যাপ্টার বাড়িতে নিজে করেছিস, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আগে বলিনি কর্ণ, আগে বলিনি শোন, আমি আমি করানো আগে বলিনি, আমার পড়ানো কবে কবে পড়াবো সেটাকে বলিনি আগে। দেখ তোরা যারা ক্লাস করবি করবি, যেটা বলছি আমার তো রোজ যে রাতে টাইম পাবো কোনো কথা নেই। আমার মানে শিফট ফ্লেক্সিবল, মানে একদিন এক এক আমরা হঠাৎ করে ফোন করে বললে কৌশিক তুমি কালকে ইভিনিং শিফটে আসো, কালকে তুমি নাইট শিফটে যাও, কালকে মর্নিং শিফটে যাও, ফোন করে বলে দেবে। এবার তবুও আমি চেষ্টা করবো একটা ফিক্সড বানানো, সপ্তাহে 2 দিন। যদি আমি রাত্রে টাইম পাই সেটা 9:30-র পরে হবে, মানে 9:30 হবে, তার আগে সম্ভব না, কারণ আমি বাড়ি আসতেই 9টা বেজে যাবে। আর যদি কোনো সময় তার আগে হয় আমি জানিয়ে দেবো। আর যেহেতু এখন মর্নিং স্কুল চলছে, এখন আমি যদি মনে করো এমন হলো আমি সকালে বা দুপুরের দিকে নিচ্ছি, তখন যদি তোরা ফাঁকা থাকিস তখন আমি নিতে পারি। আর আমি জানিয়ে দেবো আগে থেকে, কোনো ফিক্সড টাইম নেই, আমি আগে থেকে জানানোর চেষ্টা করব। ঠিক আছে, এটা আগে মাথায় রাখি যে কোনো ফিক্সড রুটিন হবে না, কারণ সেটা আমারই নিজের কোনো ফিক্সড রুটিন নেই, তো আমি সেরকম ভাবে কোনো কথা দিতে পারবো না তোদের যে এই দিন পড়াবো। এবার আসি চ্যাপ্টার, কোন চ্যাপ্টার পড়াবো সবাই মিলে বল। কোন চ্যাপ্টারের সমস্যা বল, সমস্যা বল সবথেকে বেশি। স্যার পরিমিতি শুরু করলে স্যার কেমন হয় স্যার? পরিমিতি শুরু করলে মানে পরিমিতির চ্যাপ্টার গুলো স্যার করে নিলে মানে ব্যাপারটা। তাহলে বল পরিমিতি করলে, যদি বলিস পরিমিতি করলে আমি করাবো। গোলক আছে, শঙ্কু আছে, ঠিক আছে। আর একটা আছে হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এটা কি এবার ইউনিট টেস্টে আছে? স্যার ত্রিকোণমিতি করাতে পারেন। ত্রিকোণমিতি অবশ্যই করাতে পারি, কিন্তু ব্যাপারটা কি এইবার ইউনিট টেস্টের কথা ভাববো না ইউনিট টেস্ট পরীক্ষা মানে মোট পুরো ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষার কথা ভাববো, সেটা তোদের উপর নির্ভর করবে। স্যার আমাদের স্কুলে ত্রিকোণমিতি না থাকলেও মানে ইউনিট সেকেন্ড সামেটিভে না থাকলেও দেবে ওখান থেকে কোশ্চেন, স্কুলে করাচ্ছে ওটা। ত্রিকোণমিতি শুরু করবো তাহলে, চল। এটা সবাই মিলে বল একটা কথা বল, সিম্পল কথা। আমি আমি একজনের কথা শুনবো না, আমি একটা পোল ক্রিয়েট করছি, 3-4 জন আছিস, পোল ক্রিয়েট করছি সিম্পল। আমি খালি বলবো যে কোন চ্যাপ্টার পড়বি সেটা নিয়ে একটা পোল বানাচ্ছি। প্রথমে আছে হচ্ছে পরিমিতি, তারপরে আছে হচ্ছে ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, আর পাটিগণিত, যেটা অ্যারিথমেটিক বলে। চল আমি যে কোনো একটা দিলাম, তোরা 3 সেকেন্ড টাইম দিলাম, শেয়ার করে ভোট দে, আমি তাহলে সেইভাবে মেজরিটি ভোটে যাবো আমি।
সবার দিতে হবে, কেউ স্কিপ করবি না, সবাই দিবি। কিছু না কিছু একটা চুজ করতে হবে যেটা মনে হবে তার। তা আদি বিশ্বাস আর শোভন দাস বলছে কি, আর এদিকে দুজন আছে হচ্ছে ত্রিকোণমিতিতে, দুজন ত্রিকোণমিতি আছে, দুজন এটা ড্র হয়ে গেল রে পরিমিতিতে। ঠিক আছে, ঠিক আছে। শোন, আমি একটা কথা বলি তো, তোদের যেহেতু আগের এগুলো মোটামুটি হয়েছে, স্যার করাবে, ত্রিকোণমিতি তো করাতেই হবে। আমি একটা কাজ করে ত্রিকোণমিতি শুরু করি, বুঝলি তো। জ্যামিতির হালকা একটু ধারণা লাগবে, জ্যামিতির বেসিক জিনিস লাগবে। ত্রিকোণমিতি শুরু করছি, আগের থেকে বলে দিচ্ছি, ত্রিকোণমিতি শুরু করার আগে এই বইয়ের সিলেবাস আমি নাও ফলো করতে পারি, আমি ত্রিকোণমিতি আমার নিজের মতন করে করাবো। আমি কোশ্চেনের শিট দিয়ে দেবো, নিজের মতন প্র্যাকটিস করবি। আর খুব সহজ চ্যাপ্টার, খুবই সহজ চ্যাপ্টার, আগের থেকে বলে দিলাম। কিন্তু এখানে সব থেকে কঠিন বিষয়টা কি, তোকে কিছু ফর্মুলা মুখস্থ রাখতে হবে। অঙ্কে বলে যে অঙ্কে আবার কেন মুখস্থ করবো, হ্যাঁ এখানে কিছু ফর্মুলা তোকে মুখস্থ রাখতেই হবে, কারণ ত্রিকোণমিতি হচ্ছে প্যাটার্ন, তোকে রিকগনাইজ করতে হবে, প্যাটার্ন চিনতে হবে অঙ্ক দেখে। তোদের পরীক্ষায় যে সব অঙ্ক এগুলো দেখেই হয়ে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু এই ত্রিকোণমিতি চ্যাপ্টার, যে টাইপের চ্যাপ্টার, এগুলোতে ফর্মুলা মুখস্থ কেন লাগে, অঙ্ক দেখে আমাকে সঙ্গে সঙ্গে ডিসিশন নিতে হবে যে কোন দিকে যাব। আমার যদি ফর্মুলা গুলো পুরো জল না থাকে, তাহলে কিন্তু অঙ্ক থেকে আমি ভাবতেই পারবো না কোন দিকে যাব, আমার মাথায় কাজ করবে না কোন দিকে যাব। যখন ফর্মুলা তোর মুখস্থ থাকবে, তুই প্রত্যেকটা সেগমেন্ট দেখে বুঝতে পারবি, আর এটা তো মানে এটা, এটা মানে এটা, তুই সঙ্গে সঙ্গে করতে পারবি। তাহলে তো ত্রিকোণমিতিতে কিছু বেসিক ফর্মুলার কাছে, তোদের ক্লাস 10-এ তো খুবই ছোট ছোট অল্প কটা ফর্মুলা, আরামসে হয়ে যাবে, কিচ্ছু নেই। কিন্তু আমি বলবো যতটাই কষ্ট হোক পুরো মুখস্থ করে ফেলবি। আমি চেষ্টা করবো আজকে ক্লাসে কিছু কিছু জিনিস মুখস্থ করিয়ে দেওয়ার। আমি যখন ক্লাস দেবো আমি নিজে মুখস্থ করাবো, বাড়িতে বলবো কিভাবে মুখস্থ করবি আমি সেটাও বলে দেবো। তোর ড্রিল দিয়ে দেবো, এইভাবে প্র্যাকটিস করে মুখস্থ হয়ে যাবে। এবার তুই যদি ভাবিস অঙ্ক না করে তুই খালি এমনি তোর বাড়ি বসে খালি পড়ে পড়ে মুখস্থ করবি, তাতে তোর 60% অব্দি মুখস্থ হবে। কিন্তু যখন অঙ্কতে অ্যাপ্লাই করবি ব্যাপারগুলো, তখন থেকে বাকি 40% কমপ্লিট হয়ে গেছে। তো যতদিন না অঙ্ক করা শুরু করছিস, অঙ্কতে অ্যাপ্লাই না করা শুরু করছিস, খালি ফর্মুলা পড়ে তোর দেখবি ঠিক কেমন ভুলে ভুলে যাচ্ছিস। আর যখন অঙ্ক করা শুরু করে দেখবি তোর সব ফর্মুলা পেটে যাচ্ছিস। তাহলে আমি ত্রিকোণমিতি শুরু করছি। কঠিন চ্যাপ্টার না, একেবারে সহজ চ্যাপ্টার। দেখ, বললে তো অনেক কিছু বলা যায় ত্রিকোণমিতি নিয়ে, কিন্তু একেবারে সিম্পল ভাবে শুরু করছি, বেশি কঠিন কিছু না। তারপরে যখন আমি মোটামুটি বুঝবো, যখন তোদের আইডিয়া হয়ে গেছে, তখন ত্রিকোণমিতিটা একটু অন্যরকম ভাবে বলবো যে এটা আসলে ত্রিভুজ দিয়েই, যে সমকোণী ত্রিভুজের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই জিনিসগুলো এগুলো পরে বলবো, এখনই বলছি না। এখন তো এই ক্লাস 10 অনুসারে বলছি আমি, যেটুকু বলা। ত্রিকোণমিতি, তাই তো। আগে বলি, শুনবি, তোরা যেহেতু সদৃশতা পড়েছিস, তার জন্য আমি বেশি কিছু বলবো না। সদৃশতায় আমরা জানি কি হয়, সদৃশতা তোকে আমি খুব সহজে খুব ছোট ভাবে বলে দিই সদৃশতা জিনিসটা কি। কারণ ত্রিকোণমিতিতে সিমিলারিটি বিষয়টা আসে, সদৃশতা বিষয়টা। আমি একটা ত্রিভুজ আছি, যে কোনো মাথায় যেরকম যে কোনো আকৃতির একটা ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে। চেষ্টা করলেও বিষমবাহু হয় না কেন? এই যে মনে করো একটা বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। ত্রিভুজটার নাম দিলাম ABC। এবার আমি কি করলাম, এটা একটা কপি তৈরি করলাম, মানে একটা ক্লোন বানালাম এটা। তুই বলতে পারিস যে ওপরে যে ত্রিভুজটা আছে, নিচে যে ত্রিভুজটা আছে, চলো উপরে ত্রিভুজের নাম ABC দিয়েছি, নিচে ত্রিভুজের নাম চেঞ্জ করে দিই, এটাকে আমি XYZ বলি। নাম চেঞ্জ হয়েছে তো কি হয়েছে, কিন্তু
তুই বলবি যে ওপরের যে ত্রিভুজটা আছে নিচের ত্রিভুজটা তো পুরো ডিট্টো সেম কপি। তাহলে আমি ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এক্স ওয়াই জেড কে কি বলবো? সর্বসম বলবো, মানে সবকিছু সমান এদের, যেটাকে ইংলিশে বলে কনগ্রুয়েন্ট, মানে এদের সবকিছু সমান। তোরা জানিস সর্বসমতা, আমি ত্রিকোণমিতি করাচ্ছি তো সর্বসমতায় খুব গভীরও যাব না। তাহলে এরকম ভাবে লিখতে পারি, ত্রিভুজ এবিসি সর্বসম, এরকম সিম্বল দেখ এরকম হয়, যে আমি তো অবশ্যই করেছিস তোরা, সর্বসম ত্রিভুজ এক্স ওয়াই জেড। সর্বসম মানে কি? এদের সবকিছু সমান। একটা ত্রিভুজের কি কি থাকে? আমি যদি শুধুমাত্র একটা ত্রিভুজ আঁকি, ওর টোটাল 3টে কোণ আছে আর 3টে সাইড আছে। কোণগুলো কি কি? এই ত্রিভুজের কোণ এ কোণ, বি কোণ, সি কোণ, আর এই ত্রিভুজের কোণ এক্স কোণ, ওয়াই কোণ, জেড কোণ। আর 3টে বাহু আছে, এই ত্রিভুজের একটা বাহু এবি, আর তার সঙ্গে এই ত্রিভুজের এক্স ওয়াই এই দুটো সমান। এই ত্রিভুজের একটা বাহু এসি, তার সঙ্গে এই ত্রিভুজের এক্সজেড সমান। এই ত্রিভুজের একটা বাহু বিসি, তার সঙ্গে এই ত্রিভুজের ওয়াইজেড সমান। মানে ত্রিভুজের 3টে কোণ, এ কোণের সঙ্গে এক্স কোণ সমান, বি কোণের সঙ্গে ওয়াই কোণ সমান, সি কোণের সঙ্গে জেড কোণ সমান, একইভাবে 3টে বাহু সমান। মানে এদের 6টা যে অঙ্গ প্রত্যঙ্গ বলতে পারিস, কোণ আর বাহু আছে, সব মিলিয়ে সবাই সমান, সর্বসম। এবার ব্যাপারটাকে চেঞ্জ করি, এবার আর একটা ত্রিভুজ আঁকি। উপরে যে ব্যাপারটা ছিল সেটাই 3টে বাহুই সমান ছিল, 3টে কোণই সমান ছিল, তার জন্য দুটো ত্রিভুজ ছিল কনগ্রুয়েন্ট বা সর্বসম। এইবার আমি আর একটা ত্রিভুজ আঁকছি। এবার আমি কি করলাম, একইভাবে এটা ক্লোন করলাম, ক্লোন করলাম। এইবার ক্লোন করে কি করলাম, এটাকে সাইজে একটু বড় করে দিলাম, এখানে রাখি, মানে জুম ইন করে দিলাম একটুখানি। বুঝতে পারলি কি বললাম? এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই, এটার নাম দিলাম জেড। এবার যদি বলি ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এক্স ওয়াই জেড কি সর্বসম, তুই বলবি না সর্বসম না, দেখতে তো একই রকমই মনে হচ্ছে। চল আমি এটাকে একটু ছোট করে দিই, তাহলে ভালো করে বুঝতে পারবি, এটা প্রায় একই সাইজের মনে হচ্ছে। ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এক্স ওয়াই জেড কি সর্বসম? না, সর্বসম না, কিন্তু একই রকমই দেখতে, তো একই রকমই। এদের কেন একই রকমই দেখতে লাগছে কেউ বলতে পারবি? কেন এই দুটো ত্রিভুজকে, এদের মধ্যে আমি যখন এবিসি ত্রিভুজটাকে টেনে বড় করলাম, তুই বল ত্রিভুজের সাইড গুলো কি একই আছে? এবি সাইড আর এক্স ওয়াই সাইড কি সেম আছে? না, বড় হয়ে গেছে, প্রত্যেকটা সাইড তো আগের থেকে বড় হয়ে গেছে। কিন্তু এখনো এই ত্রিভুজের একটা জিনিস সেম আছে। বল কি কি সেম আছে? কি সেম আছে? কি? কোণের মান সেম আছে। হ্যাঁ, কোণের মান সমান। যখনই আমি ত্রিভুজটাকে কিন্তু আমি যখনই টেনে বড় করলাম, জুম ইন করলাম, যেমন মোবাইলে ছবি বড় করিস, এই ত্রিভুজের সাইড গুলোর মান পরিবর্তন যদি হয়েও থাকে, পরিবর্তিত হয়ে যায়, এদের কোণগুলো কিন্তু সেমই আছে। আগের কোণ যা ছিল এখনের কোণও তাই আছে। কথার কথা, মনে কর এই কোণটা 30 ডিগ্রি ছিল, এই কোণটা এখনো 30 ডিগ্রি আছে। মনে কর এই কোণটা 50 ডিগ্রি ছিল, এইটা মনে কর 50 ডিগ্রি ছিল, এটা এখনো 50 ডিগ্রি আছে। আর 50 আর 30 80, বাকিটা নিশ্চয়ই 100 হতে হবে। মানে আমি বলতে পারি, যদি আমি ত্রিভুজটাকে ক্লোন করে জুম ইন বা জুম আউট, বড় করতে পারি, ছোট করতে পারি, বাহুর দৈর্ঘ্য পরিবর্তন যদি হয়েও থাকে, কোণের মানের কোনো পরিবর্তন হয় না। তার জন্য দুটো ছবিকে আমার একই রকমই লাগছে দেখতে। আর যেহেতু দুটো ছবিকে একই রকম লাগছে দেখতে, আমি বলতে পারি এরা সিমিলার টাইপের ছবি, সিমিলার, বা যেটাকে বাংলায় বলে সদৃশ। তো দুটো ত্রিভুজ সদৃশ কখন হবে? যখন দেখতে একই রকম হবে। মানে সদৃশ হওয়ার জন্য কি সেম থাকতে হবে? আমি বলবো দুটো ত্রিভুজের যদি কোণগুলো সমান হয়ে যায়, ওই ত্রিভুজ দুটো সদৃশ হবে। তাহলে সদৃশতার সিম্বল কেমন? এরকম একটা বেঁকা ধরনের একটা সিম্বল দেয়, বেঁকা টাইপের। তাহলে আমি কিভাবে বলবো যে ত্রিভুজ এবিসি, এই পাশে লিখবো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এক্স ওয়াই জেড, এরা দুজন কি সর্বসম? না, এরা সর্বসম নয়। কারণ কি? এদের কোণগুলো সমান থাকলেও বাহুগুলো সমান নয়। সর্বসম হওয়ার জন্য তো কোণ আর বাহু দুটোই সমান হতে হবে।
তাহলে এদের কি বলবে? এটা সর্বসম নয়, এরা সদৃশ, মানে এরকম সিম্বলের একটা ব্যাকা একটা সিম্বল আছে। ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এক্স ওয়াই জেড এরা হচ্ছে সদৃশ। ঠিক আছে, বুঝলাম সদৃশ। তাহলে আমাকে যদি কেউ একটা বাচ্চা ছেলেকে বোঝাতে হয়, একটা বাচ্চা ছেলে মনে করে ক্লাস 4-5 পড়ে, সে তো অত কিছু বোঝে না, ও তো কোণ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, যে ত্রিভুজের 3টে কোণ, কোণের মান কত, কিচ্ছু বোঝে না। ওকে যদি বলতে হয় সদৃশতা, কিভাবে বোঝাবো ওকে? ওকে যদি বলি যে কিভাবে তুই প্রমাণ করবি যে দুটো ত্রিভুজ সদৃশ কিনা, ও তো কোণ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তখন আমি ওকে বলবো কি, তোকে যদি দুটো ত্রিভুজ দেওয়া থাকে, তুই যদি এমন করতে পারিস যে যে কোনো একটা ত্রিভুজকে জুম ইন অথবা জুম আউট করে আর একটা ত্রিভুজের গায়ে পুরো বসিয়ে দিতে পারবি, গায়ে গায়ে। দেখ এই ছবিটাকে দেখ, আমি পুরো বসিয়ে দেবো, আমি আর কিছু চেঞ্জ করবো না, খালি জুম ইন জুম আউট করবো আর একটু ওরিয়েন্টেশন চেঞ্জ করবো, যদি ঘোরানো মোড়ানো থাকে পুরো গায়ের উপর বসে যাবে। অবশ্যই বসতে হবে, কমন সেন্সের বিষয়। না বসলে কিভাবে হবে? কারণ ওই ছোট ছবিটাকেই তো বড় করে, বা বড় ছবিটাকে ছোট করেই তো দুটো আলাদা আলাদা ছবি পেয়েছি যারা সদৃশ। তাহলে একটাকে যদি আবার আকৃতি যেটা ছোট ছিল সেটাকে যদি আবার বড় করে দিই, তাহলে বড়টার গায়ে বসিয়ে দিই, বসেই যাবে। তাহলে সদৃশ হওয়ার মানে শর্ত কি? সিম্পল বাচ্চা ছেলেকে বললে বুঝবো যে দুটো ত্রিভুজ সদৃশ কি হয় প্রমাণ করবি, বলবি তার মধ্যে ছোট যেটা সেটাকে ধরে তুই বড় কর, বড় করে যদি বড়টার গায়ে যদি পুরো গায়ে গায়ে বসিয়ে দিতে পারিস, যদি মিলে যায় পুরো, তাহলে বলবো দুটো সদৃশ। এবার আমি একটা কাজ করি, তাহলে সিম্পল কথা মনে রাখবি, সদৃশ ত্রিভুজ তৈরি হয় জুম ইন আর জুম আউট থেকে, আর কিচ্ছু না। যে কোনো একটা ছবিকে, খালি ত্রিভুজ কেন, যে কোনো একটা মনে কর যে কোনো ছবি থাকুক তোর কাছে, তোরই একটা পাসপোর্ট ছবি আছে, যে পাসপোর্ট ছবিটাকে কি করলি, ওটাকে একটু বড় করে প্রিন্ট করে নিয়ে আসলি, তাহলে ওই তো পাসপোর্ট ছবি আছে, বড় প্রিন্ট আউট, দুজনে পরস্পর সদৃশ। সিম্পল, ওখানে তো কোনো কোণের ব্যাপার নেই, তবু এরা সদৃশ। সদৃশ মানে কি? জুম ইন জুম আউট করবো। এবার একটা কাজ করি, এটাকে আবার ক্লোন করি, আমি একটু বড় করে দিলাম, এরকম ঘুরিয়ে দিলাম, আর ঘুরিয়ে দিয়ে নামগুলো চেঞ্জ করে দিলাম। এখনো দুটো ত্রিভুজ সদৃশ আছে, বলবি হ্যাঁ এখনো আছে। কিভাবে বুঝবে এখনো সদৃশ আছে? আমি চাইলে এটাকে ওই একই ভাবে ঘুরিয়ে দিয়ে বড় করে ওর গায়ে বসিয়ে দিতে পারবো, অবশ্যই পারবো, বসিয়ে দিতে পারবো না? তো সদৃশ আছে। বা একভাবে বলতে পারি, আমি এটাকে যদিও ঘুরিয়েছি, এটাকে নয় ঘুরিয়েছি আমি, তাতে কি এর কোণের মান পরিবর্তন হয়েছে 3টে? না, একদমই পরিবর্তন হয়নি। তাহলে এখনো এই দুটো ত্রিভুজ সদৃশ আছে। তার মানে আমি যদি বলি ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ এক্স ওয়াই জেড, এটা ঠিক না ভুল? আমি সিম্পল জিজ্ঞেস করি, বল বল বল। স্যার ঠিক। দেখতে পাচ্ছিস যদি কি লেখা আছে? যদি কি লেখা আছে? সদৃশ এবিসি সদৃশ এটা ঠিক না ভুল? এটা ঠিক না ভুল? স্যার সদৃশ্য কেউ বলতে পারবি না? আরে মাথায় স্যার, যেটা ঠিক আসে বলে দে। হ্যাঁ ঠিক হবে এটা। ঠিক। ঠিক? হ্যাঁ স্যার। ভুল? কেন ভুল? হ্যাঁ, আসলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এক্স ওয়াই জেড সদৃশ, ঠিক আছে। আসলে ত্রিভুজ এবিসি আর এক্স ওয়াই জেড সদৃশ, এটা ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু একটা প্রচলিত নিয়ম আছে, এই যে লিখবো না, এটা লেখার একটা ধরন আছে। কিভাবে ধরন? অর্ডার সেম রাখতে হবে। আমি যখন এইভাবে লিখবো, এর মানে এটা বোঝাচ্ছে যে কোন এর সঙ্গে কোন এক্স সমান, কোন বির সঙ্গে কোন ওয়াই সমান, কোন সির সঙ্গে কোন জেড সমান। তো ছবি থেকে সেরকম মনে হচ্ছে কোন এর সঙ্গে কি এক্স সমান? না, তুই তো ছবি এমন ভাবে উল্টেছিস কোন এর সঙ্গে কোন ওয়াই সমান।
কোন বির সঙ্গে তো কোন জেড সমান, কোন সির সঙ্গে তো কোন এক্স সমান। তাহলে আমি যখন এইভাবে লিখেছি লেখাটা ঠিক হয়নি। যে কোনো একটা ত্রিভুজকে যে কোনো অর্ডারে লিখলাম এবিসি, পরের ত্রিভুজটাকে ওই একই অর্ডারে লিখবো এ বি সি, এর সঙ্গে ওয়াই সমান, বির সঙ্গে জেড সমান, আর সির সঙ্গে এক্স সমান। তাহলে আমাকে লিখতে হলে এইভাবে লিখতে হবে। এবার আমার একটা প্রশ্ন করা হলো, আমি কিভাবে জানলাম বির সঙ্গে জেড সমান? কোন আমি নিজে ছবিটাকে উল্টেছি, তো আমি জানি তো যে কোন কোন কোথায় গেছে। আমি জানি এ কোনটা ওয়াই এর জায়গায় গেছে, বি কোনটা জেড এর জায়গায় গেছে, সি কোনটা এক্স এর জায়গায় গেছে, সে আমি জানি। কিন্তু অনেক সময় ছবি এমন দিতে পারে আমি দেখে বুঝতে পারছি না কোন কোনটার সঙ্গে কোন কোন সমান। তো 1 ডিগ্রি এদিক ওদিক আছে, তখন তো আমি যে কোনো ভাবে আন্দাজে তো বলতে পারি না যে ত্রিভুজ এবিসি এক্স ওয়াই জেড নিজের মতন লিখতে পারি না। তখন কি করব? তখন ওরা বলে দেবে, ধর দুটো ত্রিভুজ এরকম দিয়ে দিল, ওরা বলে দেবে যে মনে কর এই কোণটার মান আলফা, এই কোণটার নাম বিটা, এই কোণটার মান গামা। ওরা বলে দিল যে এটা আলফা, এটা বিটা, না এটা এটা বিটা, এটা গামা। এবার দেখি ব্যাপারে দেখতে পাচ্ছিস কি হচ্ছে এখন। হ্যাঁ, ছবি দেখে আমার মনে হচ্ছে এ কোণের সঙ্গে ওয়াই কোণ সমান, কিন্তু ওরা যখন মান দিয়ে দিয়েছে তখন সম্পূর্ণ উল্টে গেছে। তো আমি ছবিটাকে বিশ্বাস না করে ওদের মানগুলোকে বিশ্বাস করব। ছবি দেখে যাই মনে হোক, ওরা বলে দেবে যে এই যে একটা ত্রিভুজ এখানে 90 ডিগ্রি, তোকে মেনে নিতে হবে এটা 90 ডিগ্রি, তোকে মানতে হবে। ছবি ওরা একদমই দায় নেয়নি যে ছবিটা পুরো অ্যাকুরেট তোকে এঁকে দেবে। তোরা এরকম তোকে একটা এরকম ত্রিভুজ দিয়ে দেবে, বলবে কি এই বাহু সমান সমান এই বাহু, তোকে মেনে নিতে হবে। ওরা যেটা কোশ্চেনে বলবে ছবি ভুলভাল থাকুক, তোকে মেনে নিতে হবে। কোশ্চেনে যে ডেটা দেওয়া আছে, আমার সংখ্যাকে বিশ্বাস করব, ওই ছবিটাকে বিশ্বাস করবো না, মনে থেকে যাবে। তাহলে যদি এরকম বললে এই দুটো ত্রিভুজ কি সদৃশ, তুই দেখবি হ্যাঁ এই ত্রিভুজের 3টে কোণ আলফা বিটা গামা, এই ত্রিভুজের 3টে কোণ আলফা বিটা গামা, তাহলে এরা সদৃশ। তাহলে যদি আমাকে লিখতে বলে কিভাবে লিখবো, আমি বলবো ত্রিভুজ এবিসি, যে কোনো একটাকে লিখে দে। তুই এটাকে ত্রিভুজ এবিসিও লিখতে পারিস, বিওসিও লিখতে পারিস, সিএবিও লিখতে পারিস। তো যে যে অর্ডার ভাল লাগে সেই অর্ডারে লেখ। এবার দ্বিতীয় ত্রিভুজটা লেখার সময় একটু কেয়ারফুলি লেখ, যে এ বি সি যখন লিখেছি তখন আলফা বিটা গামা লিখেছি, তাহলে এখানেও আলফা বিটা গামা এক্স জেড ওয়াই লিখতে হবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এক্স জেড ওয়াই সদৃশ, একদম খুবই কোনো সমস্যা নেই। কিন্তু আমরা মুখের ভাষায় বলতে পারি ত্রিভুজ এবিসি আর এক্স ওয়াই জেড সদৃশ, কিন্তু যখন লিখবো তখন অর্ডার ঠিক লিখবো এবিসি এক্স জেড ওয়াই, এটা যেন মনে থাকে। তো সদৃশতা অবশ্যই স্যার করিয়েছেন তোদের, এগুলো আমি কেন সদৃশতা বলছি একটু পরে বুঝতে পারবি এত কিছু। এবার আমি দুটো ত্রিভুজ বল, দুটো ত্রিভুজকে সদৃশ হতে গেলে ওদের মনে ন্যূনতম কতগুলো কোণ সমান হওয়া প্রয়োজন? ন্যূনতম কতগুলো কোণ? দুটো কোণ। দুটো কোণ। কারণ কি, তুই নিজে বুঝতে পারছিস যে মনে কর কথার কথা এই কোণটার মান 40 ডিগ্রি, এই কোণটার মান 40 ডিগ্রি। এখনই কি বলতে পারবে এটা সদৃশ? বলবো না। কারণ হতেও পারে ও বাকি দুটো কোণ আলাদা, বাকি দুটো মিলে তো 140 হতে হবে না। সে 140-এর মধ্যে 100 আর 40 হতে পারে, 80 আর 60 হতে পারে, 90 আর 50, প্রচুর কিছু হতে পারে। ঠিক আছে, কিন্তু যখন আর একটা কোণ দিয়ে দেবে, মনে কর বললো এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, যখন এক জোড়া কোণ সমান হয়ে গেছে, তুই বলবি 3 নাম্বার কোণটা সমান হতেই হবে। 60 আর 40 100, 60 আর 40 100, তাহলে বাকি এটা 80 হতেই হবে, তাহলে এটাও 80 হতে হবে। তাহলে দুটো ত্রিভুজকে যদি সদৃশ হতে হয়, তাহলে আমার যদি প্রমাণ করতে হয় যে দুটো ত্রিভুজ কি সদৃশ, তখন তোমাকে কোণগুলোকে সমান দেখাতে হবে, তাই না? কিন্তু আমি তার জন্য 3টে কোণই সমান না দেখিয়ে যে কোনো দুটো কোণ সমান দেখিয়ে দিলাম, আর বলে দিলাম যেহেতু দুটো কোণ সমান হয়েছে 3 নাম্বার কোণটা অটোমেটিক সমান হবে। তাহলে যে কোনো দুটো ত্রিভুজকে সদৃশ হতে গেলে আমি যদি দেখাই দুটো কোণ সমান, তাহলে ওই দুটো ত্রিভুজ সদৃশ হয়ে যাবে। এটা মাথায় রাখা যাবে। আর সদৃশ হলে কি হয়, আসলে সদৃশ হলে কি হয়, মানে সদৃশতাতে আমি কি করবো, আমার কি কাজে লাগবে সদৃশতা, মানে এমন স্পেশালিটি কি আছে? সর্বসমতায় বুঝি যেমন সবকটা বাহু সবকটা কোণ সমান, সদৃশতায় এমন কিছু আছে কি? তো ত্রিভুজে কোনো নামই দিচ্ছি না, আমি নর্মাল লিখছি।
এটার দৈর্ঘ্য মনে কর 3 সেমি, এটা 4 সেমি, 5 সেমি। এবার নিশ্চয়ই তোরা জানিস জুম ইন জুম আউট এর 2x জুম, জানিস তো 2x জুম মানে কি? ক্যামেরা ইউজ করিস নিশ্চয়ই। 3x জুম মানে কি? 3 গুণ বড় করলাম। 4x জুম মানে কি? আরো 4 গুণ বড় করলাম। তাহলে আমি এটাকে মনে কর জুম ইন করছি, 2x জুম করছি, এটাকে আমি ধরে আগে ক্লোন করছি। এখনো বাহু 3 4 5 আছে, কোন তিনটেই সমান আছে। আমি মনে কর কথার কথা এটাকে বড় করলাম, 2x জুম করে দিলাম, 2x, ঠিক আছে? এখন কিন্তু বাহুর দৈর্ঘ্য 3 4 5 নেই, বাহুর দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেছে, 3 4 5 নেই। আমি বলে দিয়েছি এটার থেকে আমি এখানে এসেছি 2x জুম করে। কমন সেন্সে বল তিনটে বাহু কত 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 কত? 6 আর 10 6 আর 10, 6 সেমি, 8 সেমি আর 10 সেমি। তাহলে হচ্ছে যখন 2x জুম করলাম তাহলে আমি কনফার্ম বুঝে গেলাম, সিম্পল, যেহেতু ছবিটাই দ্বিগুণ হয়েছে তাহলে প্রত্যেকটা সাইডও দ্বিগুণ হবে। তাহলে 6 সেমি, 8 সেমি আর 10 সেমি তিনটে বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। এটুকুতে কোনো সমস্যা হওয়ার কথা না। তার মানে আমি কি বলতে পারি, যে যেহেতু জুম ইন বা জুম আউট করে আমরা সদিশ ত্রিভুজ পাচ্ছি, একটা সদিশ আর একটা মানে ত্রিভুজ পাচ্ছি, তাহলে একটা বাহু যত গুণ হবে প্রত্যেকটা বাহু তত গুণ হবে। এটা দেখ, এই বাহুটা দ্বিগুণ হয়েছে তার মানে এই বাহুটা দ্বিগুণ হবে, এই বাহুটাও দ্বিগুণ হবে, কারণ কি ছবিটা দ্বিগুণ হয়েছে। যদি কথার কথা এটা 3 গুণ বলতাম, 3x জুম করতাম, তাহলে প্রত্যেকটা বাহু 3 গুণ হতো। তাহলে এটা 3 3 9 হতো, এটা 3 4 12 হতো, এটা 3 5 15 হতো যদি 3x জুম করতাম। এমন কোনোদিন সম্ভব যে এই বাহুটা 9 3 গুণ হয়েছে, এই বাহুটা 2 গুণ হয়েছে, এই বাহুটা 4 গুণ হয়েছে? সম্ভব না। তুই বলবি ছবিটাকে যখন বড় করছি বা ছোট করছি প্রত্যেকটা বাহু একই হারেই চেঞ্জ হবে, তার মানে এখান থেকে কি বলতে পারি, যে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সেম হবে। অনুরূপ বাহু কিভাবে বুঝবো সেটাও বলছি। মানে এই দুটোর বাহুর অনুপাত 1:3, এই দুটো বাহুর অনুপাত 1:3, এই বাহুর দুটো বাহুরও অনুপাত 1:3, মানে এরা একই গুণ হয়েছে, এও 3 গুণ, ও 3 গুণ, এও 3 গুণ। তার মানে বলতে পারি কি, যদি দুটো ত্রিভুজ সদৃশ হয় বা সদৃশ কোণী ত্রিভুজ হয় দুটো, তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এর মানে কি, যে প্রত্যেকটা বাহু একই গুণে আছে। প্রথম বাহুটাও যত গুণ হবে, দ্বিতীয় বাহুটা তত গুণ হবে, তৃতীয় বাহুটাও তত গুণই হবে। এবার অনুরূপ বাহু কিভাবে বের করবো আমরা? অনুরূপ বাহু কিভাবে, যে এটার অনুরূপ বাহু কি এটাই, আমি শিওর কিভাবে হলাম? এটার অনুরূপ বাহু এটা, এটারই অনুরূপ বাহু এটা, কিভাবে শিওর হলাম? কারণ আমি তো জানি এই ছবিটাকে খালি আমি জুম ইন করেছি, আমি তো ঘুরায় মনাইনি। কিন্তু যদি ঘুরিয়ে ঠুরিয়ে দিত, মনে করে একটা ছবিকে 2 3 পাক দিয়ে দিল বড় করে, তখন আমি কিভাবে বুঝতাম অনুরূপ বাহু কোনটা? দীপ বল। আমরা দুটো সদিশ ত্রিভুজের অনুরূপ বাহু কিভাবে পাবো? দীপ, ওই হ্যাঁ বল, দুটো সদিশ ত্রিভুজের অনুরূপ বাহু কিভাবে পাবো? এবার এইখানে আমি কতটা কাকে ঘুরিয়েছি তুই কিছু জানিস না, কিন্তু আমি কোণের মান দিয়ে দিয়েছি। এটা আলফা, এটা বিটা, এটা গামা। চল এখানে ভুলভাল কোণ দিচ্ছি, ছবির সঙ্গে ছবিটা ইম্পর্টেন্ট না, আমি ভুলভাল কোণ দিচ্ছি। এটা আলফা দিলাম, আমার মনে হলো, এটা বিটা দিলাম, এটা গামা দিলাম। আমি তোকে বলে দিয়েছি, মনে কর কথার কথা, এই ছবিটাকে দ্বিগুণ করা হয়েছে, মানে 2x জুম করা হয়েছে। এই তিনটে বাহু 3 4 5 হলে আমি জানি এটারও 6 8 10 হবে, কিন্তু কোনটা 6 হবে, কোনটা 8 হবে, কোনটা 10 হবে? যারা পারবি পারবি, সিম্পল কথা। অনুরূপ বাহু বুঝতে গেলে কি করতে হবে আমাকে? 10 হবে। পারবি পারবি, যারা ওয়েট করে কমন সেন্স YZ হচ্ছে যে
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাইক অফ কর, আমি জানি তোরা পারবি। অনুরূপ বাহু কিভাবে খুঁজবো? অনুরূপ কোণের বিপরীত বাহুগুলো। যেমন এখানে 5-এর আমি যদি বলি বিসি বাহুর অনুরূপ বাহু কোনটা, আমি বলবো বিসি কোণের বিপরীত বাহু আলফা কোণের। এখানে আলফা কোণ কোথায় আছে? এটা, তাহলে এর বিপরীত বাহু এটা হচ্ছে 5-এর অনুরূপ বাহু, তাহলে 5 হলে এটা 10 হবে। এক্স ওয়াই হচ্ছে বিসির অনুরূপ বাহু। একইভাবে 4 যে বাহুটা আছে মানে এসি, সেটা বিটা কোণের বিপরীতে আছে, তাহলে এখানে বিটা কোণের বিপরীতে কে হবে? 4-এর ডবল 8 হবে, ওয়াই জেড হবে এসির অনুরূপ বাহু। একইভাবে এবির অনুরূপ কোনটা হবে? বাকিটা অবশ্যই সির বিপরীতে যেটা আছে, সির বিপরীতে কোনটা আছে, মানে সি বলতে গামার বিপরীতে কি আছে, এটা হবে হচ্ছে 3 দুগুণী 6। দেখ ছবিতে ভুলভাল থাকতে পারে, ছবিতে আমি ভুলভাল দিয়েছি ইচ্ছে করে, ঠিক আছে? কিন্তু তোকে অনুরূপ বাহু কিভাবে খুঁজবো? সমান সমান কোণের বিপরীত বাহুগুলো। এটা আলফা কোণের বিপরীত বিসি, এখানে আলফা কোণের বিপরীত এক্স ওয়াই, তাহলে বিসি আর এক্স ওয়াই হচ্ছে অনুরূপ। একইভাবে বিটা কোণের বিপরীত এসি, এখানে বিটা কোণের বিপরীত ওয়াই জেড, এই দুটো হচ্ছে অনুরূপ। আর গামা কোণের বিপরীত এবি আর গামা কোণের বিপরীত এক্স জেড, এই দুটো অনুরূপ। এবার শোন, তোদের মধ্যে যদি এক দুজনের যেমন মনে হয়ে থাকে এত এত এইসব জানি আমি, এত বলার দরকার নেই, শোন আমি যখন অঙ্ক করাবো, যখন অঙ্কের জায়গায় যাবো, তখন মাথা খারাপ করে দেবো, বুঝতে পারলি? মানে অঙ্কের লেভেল এরকম দিতে পারি। তো আমি যখন এরকম ভাবে ইজি করে বলছি, কেউ আন্ডার এস্টিমেট করবে না জিনিসটা, দূর আমি পারি, একটু শুয়ে রাখলাম পাশে, এগুলো আমার দেখার দরকার নেই, এগুলো আমি বুঝি। কিন্তু তোকে এমন এমন কিছু কিছু কোশ্চেন পাবি, তো যদি পুরো ভালো ক্লারিটি না থাকে তুই সেরকম আনসার করতে পারবি না, তোকে কোশ্চেন ঘুরিয়ে দেবো, একেবারে পাতি কোশ্চেন দেবো, ফান্ডামেন্টাল ডেফিনিশন থেকে একটা কোশ্চেন দিয়ে দেবো, তুই উত্তর ভুলভাল করবি, পাঠিয়ে দেবো। তো ক্লারিটি রাখার জন্য যতটাই ইজি মনে হোক শুনবি, ঠিক আছে? 3 4 5 6 8 10 হয়ে গেল, ঠিক আছে। এবার এবার সমস্যা কি দেখ, আমাকে কত কষ্ট করে খুঁজতে হলো দেখলি, যে কোনটা কার অনুরূপ ছিল, কত কষ্ট করে খুঁজতে হলো যে আলফার বিপরীতে কে আছে বিসি, এত খোঁজার দরকার নেই। আমরা যে নোটেশনটা লিখেছিলাম মনে আছে, ত্রিভুজ এবিসি সদৃশ, আর এবিসির সঙ্গে সদৃশ, এটাকে কোন অর্ডারে লিখবো? একইভাবে এখানে যে অর্ডারে লিখছি এ বি সি আলফা বিটা গামা, তাহলে এখানেও আলফা বিটা গামা জেড এক্স ওয়াই লিখে ফেলাকে। আর তুই যখন জেড এক্স ওয়াই লিখে ফেললি, তোর এই ছবি না দেখলেও হবে, ছবি রেখে দে, তুই ছবি দেখারই দরকার নেই, তুই আর তুই এখনই বলতে পারবি কে কে অনুরূপ বাহু। এবির সঙ্গে এক্স জেড অনুরূপ, দেখ এবির সঙ্গে এক্স জেড অনুরূপ ছিল না, বিসির সঙ্গে এক্স ওয়াই অনুরূপ, এসির সঙ্গে ওয়াই জেড অনুরূপ, তোর ছবি দেখাই লাগলো না, কারণ তুই একবার লিখে নিবি, তুই এখানটায় দেখে বলে দিতে পারবি যে কে কে অনুরূপ আছে। এবির সঙ্গে এক্স জেড অনুরূপ, বিসির সঙ্গে এক্স ওয়াই অনুরূপ, এসির সঙ্গে জেড ওয়াই অনুরূপ। নিশ্চয় বুঝতে পারলি? কারণ তোদের পরীক্ষার সময় ছবি এঁকে দেবে না, তোদের পরীক্ষার সময় এরকম একটা দিয়ে দেবে, মনে কর ছোট একটা প্রশ্ন দিয়ে দিল, দাঁড়া হুম এরকম বলে দিল, বললো ত্রিভুজ এবিসি এর পরিসীমা বের করো, অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, তো কোনো ছবি দিয়ে দেবে না, ঠিক আছে? তখন তোকে দেখতে হবে, তো এইখানটায় দেখে তোকে ছবি আঁকার দরকার নেই, তোকে বুঝতে হবে যে এ বির সঙ্গে এম এন অনুরূপ, বিসির সঙ্গে ও এন অনুরূপ, এসির সঙ্গে এম ও অনুরূপ। তো ছবি এঁকে নিবি, ওসব কিচ্ছু করার দরকার নেই, তারপরে কোন দিবি, তারপরে দেখাবি যে কোনটার সঙ্গে, ওসব কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? কি বললাম, তুই একেবারে এইটা দেখেই তুই একবারে বলে দিতে পারবি, তো এই অঙ্কগুলো পারবি তোরা, যারা পারিস না পরে দেখা যাবে, আমি বললাম উদাহরণ দিলাম একটা, যে তোকে খালি এরকম একটা দিয়ে দেবে, এই নোটেশন দেখে আমাকে বুঝতে হবে যে এ কোণের সঙ্গে এম কোণ সমান, বি কোণের সঙ্গে এন কোণ সমান, সি কোণের সঙ্গে ও কোণ সমান, আর অনুরূপ বাহুগুলো আমরা পেয়ে গেলাম। যাক ঠিক আছে, আপাতত আমি যা বলার বলে দিয়েছি। এইবার আসল ত্রিকোণমিতি ঢুকে, যেগুলো ত্রিকোণমিতিতে ইউজ কোথায়, তো আমি দুটো সমকোণী ত্রিভুজ আঁকছি দেখবি, আর তোদের পড়া কটায় আছে রে?
পাঁচটায়। এবার সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ আমি আসি। সমকোণী ত্রিভুজ আমাদের ক্লাস 10 অনুযায়ী ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজই আছে। ক্লাস 10 এর উপরে যখন যাবি তখন ত্রিকোণমিতির ডেফিনেশনে দেখবি ব্যাপারটাই একটা কোঅর্ডিনেট সিস্টেম চলে আসবে। ব্যাপারটা ওইটা পরে তখন। আমি আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজে অনেকে ভাবতে পারিস কেন একবারে সাইন থিটা সমান সমান লম্ববাহু ত্রিভুজ দিয়ে শুরু করলো না, কি এতক্ষণ ধরে গেছে? ভাই চুপচাপ থাক, চুপচাপ থাক। যাদের মাথায় যদি কারো কিছু চলে আসে চুপচাপ থাক, আমি বলে দিচ্ছি আগে থেকে, ঠিক আছে? ওসব সব পাবি। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যার একটা কোণ সমকোণ, মানে একটা কোণ 90 ডিগ্রি হয়। আর নিশ্চয়ই জানিস সমকোণ কাকে বলে, সূক্ষ্মকোণ কাকে বলে, স্থূলকোণ কাকে বলে। মনে করি যে 0 ডিগ্রি, এই যে 360 ডিগ্রি, মিডিলে আছে মনে করে এখানে 180 ডিগ্রি, আর এখানে আছে মানে 90 ডিগ্রি। 0 থেকে বড় আর 90 থেকে ছোট এর মধ্যে যারা আছে সবাই সূক্ষ্মকোণ। জানিস এটা? 90 হচ্ছে সমকোণ, 90 থেকে বড় 180 থেকে ছোট সেটা স্থূলকোণ, নিশ্চয়ই জানিস এগুলো। আর 180 সরল কোণ, আর 180 থেকে বড় হলে প্রবৃদ্ধ কোণ বলে। এইসব বেসিক ডেফিনেশন যে নামকরণ করা আছে এগুলো তো নিশ্চয়ই জানিস। তাহলে যে কোনো কোণ যারা 90 থেকে ছোট 0 থেকে বড় তাদের সূক্ষ্মকোণ বলে। ঠিক আছে, এবার 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 আসি এখানটায়। একটা সমকোণী ত্রিভুজের কি থাকে? একটা সমকোণ থাকে, মানে একটা সমকোণ থাকবেই থাকবে। তাহলে বল বাকি দুটো কোণ কি ধরনের কোণ হবে? তুই বলবি একটা যদি 90 ডিগ্রি হয় বাকি দুটো মিলে 90 ডিগ্রি হতে হবে। অবশ্যই। তাহলে বাকি দুটো মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে কেউ তো 90 সমান বা 90 থেকে বড় হতে পারবে না, যে কোনো একজন। তো দুজনকেই 90 থেকে ছোট হতে হবে। তাহলে বলতে পারি বাকি দুটো কোণই সূক্ষ্মকোণ হবে। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ বাদ দিয়ে বাকি দুটো কোণ কি ধরনের কোণ হয়? সূক্ষ্মকোণ, যাকে ইংলিশে বলে অ্যাকিউট অ্যাঙ্গেল। আর এই সূক্ষ্মকোণ দুটোর সমষ্টি কত? এই দুটো কোণের সমষ্টি কত? তুই জানিস ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। তাহলে এটা যদি 90 হয় বাকি দুটো সমষ্টিও 90 হতে হবে। তাহলে এই দুটো যোগ করে আমরা 90 ডিগ্রি পাবো। তার মানে কোণ এ আর কোণ সি, এই দুটো কোণ যোগ করে আমরা 90 ডিগ্রি পাবো। এটা যেন মাথায় থাকে, কোণ এ আর কোণ সি এই দুটো যোগ করে 90 ডিগ্রি পাবো। আর যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে একে অপরকে তাদের পূরক কোণ বলে। তাহলে আমি কি বলতে পারি? যে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় আর বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ এবং পরস্পরের পূরক। মনে থাকে যাবে। যেমন কি যদি তোকে বলে যে এটা এটা যদি 50 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? তার জন্য এমন তো করার দরকার নেই যে 50 এর সঙ্গে 90 যোগ করলে হলো 140, বাকি থাকলো আরো 40, দরকার নেই। তুই 90টাকে দেখবি না, তুই বলবি এটা 90 বাকি দুটো মিলেও 90 হতে হবে, তবেই তো 180 হবে। তাহলে এটা 50 এটা 40, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবি। যদি বলতো যে এটা 60 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি, সঙ্গে বলবি এটা 30 ডিগ্রি। এটা 70 ডিগ্রি হলে এটা কত হবে? 20 ডিগ্রি। মানে সিম্পল কথা, সমকোণ বাদে বাকি দুটো সূক্ষ্মকোণ আর তারা পরস্পরের পূরক হয়। এবার বল দুটো সমকোণকে সদৃশ হতে গেলে, আমি ভালো করে বলছি শুনবি, দুটো সমকোণকে সদৃশ হতে গেলে তাদের মধ্যে ন্যূনতম কতগুলো কোণকে সমান দেখাতে হবে? দুটো সমকোণকে সদৃশ হতে গেলে তাদের মধ্যে ন্যূনতম কতগুলো কোণকে সমান দেখাতে হবে? একটা। স্যার একটা। একটা। কেন একটা? কারণ তুই বলবি যেহেতু দুটো সমকোণ বলে দিয়েছি আমি, তার মধ্যে 90 ডিগ্রি তো অটোমেটিক সমান আছেই আছে। আর 90 ডিগ্রি বাদে যদি বাকি যে ওই দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণ সমান হয়ে যায় তাহলে দুটো ত্রিভুজ সদৃশ হয়ে যাবে। মনে কর এখানে একটা আরেকটা ত্রিভুজ আঁকলাম, আমাকে যখনই বলে দিয়েছে দুটো ত্রিভুজই সমকোণ তাহলে আমি জানি এদের মধ্যে একটা কোণ তো 90 ডিগ্রি মানে সমান আছেই আছে। বাট মনে কর কথার কথা আর একটা কোণ সমান হয়ে গেল, যে এটা 30 ডিগ্রি, এর উপরে 30 থাকুক নিচে 30 থাকুক যেখানে 30 থাকুক হতেই পারে, তাহলে উপরে 30 দিলাম, দুজন সদৃশ হবেই হবে, কারণ বাকি কোণটা 60 ডিগ্রি হতেই হবে।
মানে এই দুটো ত্রিভুজই সদৃশ হবে, তাদের তিনটে কোণই সমান হতে হবে। হয়ে গেল। এতে সুবিধা কি? এতে সুবিধা হবে কি, আমি যখন এখানে আগের ছবিগুলো দেখবি সদৃশতায় যখন দেখছিলাম, দেখ অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হচ্ছিল, দেখতে পাচ্ছিলিস তো যে 5-এর ডবল 10, এই যে 3-এর 3 গুণ হয়েছে, 4-এর 3 গুণ হয়েছে, 5-এর 3 গুণ হয়েছে। তাহলে একইভাবে বলতে পারি যেহেতু এই দুটো ত্রিভুজ সদৃশ, এদের অনুরূপ বাহুগুলোর যেহেতু অনুপাত সমান, আমি এটাও বলতে পারি যে আমি যদি দুজনের একই টাইপের দুটো বাহু, এই দুটোর অনুপাতও যা হবে এই দুটোর অনুপাতও তাই হবে। দেখ এই দুটোর অনুপাত 3:4 না, তাহলে এরও এই দুটো অনুপাত 9:12, মানে 3:4 হবে। করে দেখ 9:12 কাটাকাটি কর। এই দুটোর অনুপাত 4:5, এই দুটোর অনুপাতও করে দেখ 4:5 হবে। এই দুটোর অনুপাত 3:5, তাহলে এই দুটোর অনুপাতও 3:5 হবে। মানে বাহুগুলো সমানুপাতে থাকবে। তুই এর বাহুর সঙ্গে এর বাহু যে অনুপাতে, এই বাহুর সঙ্গে এই বাহু যে অনুপাতে, এই বাহুর সঙ্গে এই বাহু তো সেই অনুপাতে থাকবেই থাকবে, মানে যত গুণ হয়েছে তাদের অনুপাত তো সমান থাকবেই, মানে প্রত্যেকে একই গুণ থাকবে। আমি যদি একই ত্রিভুজের মধ্যে আমি সাইড গুলো কম্পেয়ার করি, তাদের পাশাপাশি বা যে কোনো দুটো সাইড কম্পেয়ার করি, তাদের অনুপাত ওই সদৃশ ত্রিভুজটার ওই একই টাইপের দুটো বাহুর অনুপাতের সমান হবেই হবে। কমন সেন্সের বিষয়। এটা 3:4 আছে, এটা 3:4, এটা 3:5, এটাও 3:5, এটাও 4:5, এটাও 4:5 হবে। মানে ওদের মধ্যে নিজেদের মধ্যে যে অনুপাতটা, সেই অনুপাতটাও সমান থাকবে। তাহলে আমি এখানে কি বলতে পারি, যেহেতু আমি জানি এই দুটো ত্রিভুজ সদৃশ, ভালো করে বুঝবি, যেহেতু আমি জানি এই দুটো ত্রিভুজ সদৃশ, তাহলে এদের এই দুটোর অনুপাত যা হবে এদের এই দুটোর অনুপাতও তাই হবে। এই দুটোর অনুপাত যা হবে এই দুটোর অনুপাতও তাই হবে। এই দুটোর অনুপাত যা হবে এই দুটোর অনুপাতও তাই হবে। সিম্পল জিনিস। মানে ওদের বাহুগুলোর অনুপাত মানে সমানুপাতেই থাকবে প্রত্যেকে। মানে যে কোনো দুটো বাহু নে, যে কোনো দুটো বাহু নে, আমি মনে করি এই বাহু আর এই বাহু নিলাম, এই দুটো অনুপাত মাপলাম, এবার 30 ডিগ্রি কোণ বিশিষ্ট যে কোনো আর একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যত বড় যত ছোট যা ইচ্ছা হয়, ওই একই অনুরূপ বাহু দুটো একই অনুপাতেই থাকবে। বুঝলি? তাহলে এখানে কি সুবিধা হলো, এখান থেকে কি সুবিধা হলো, আমাদের অনেক মেজারমেন্টের সুবিধা হলো। কেমন, আমি একটা কাজ করলাম, বাড়ি বসে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, বুঝি ভালো করে। আসলে বুঝবি ত্রিকোণমিতি জিনিসটা কি, তারপরে তো অঙ্ক করা শুরু করবি। না চোখ বন্ধ করে অনেক ছেলেমেলে বোঝেই না, খালি মুখস্থ করে ফর্মুলা করে অঙ্ক করেই যায়। এখানে সিম্পল জিনিস, সিম্পল আইডিয়া। মনে কর তুই বাড়িতে বসে একটা ত্রিভুজ আঁকলি, কাঁটা কম্পাস দিয়ে চাঁদা দিয়ে আঁকলি। তুই কি বললি যে সমকোণী ত্রিভুজ আঁকলি, যেটার একটা সূক্ষ্মকোণকে তুই 30 ডিগ্রি দিলি। ঠিক আছে, এবার আঁকা হয়ে গেছে, পুরো অ্যাকুরেট মাপ, কোনো মাপের কোনো ভুল নেই। এবার তুই বাহুগুলোর মাপ নিলি, তুই এবি বাহুকে মাপলি স্কেল দিয়ে, দেখলি কি এটা তো 6 সেমি হয়েছে এবি বাহুকে। এবার তার এসি বাহুকে মাপলি, তুই দেখলি এটা 12 সেমি হয়েছে। তোর মাথায় কি আছে, আরে বাস, তাহলে 30 ডিগ্রি বিশিষ্ট সমকোণী ত্রিভুজের এই বাহুটার দ্বিগুণ এটা হচ্ছে। তার মানে আমি যে কোনো পৃথিবীতে যত সমকোণী ত্রিভুজ আঁকি, যার একটা কোণ 30 ডিগ্রি, তার এই দুটো বাহুর অনুপাত 1:2 থাকবে। বলে হ্যাঁ, মানে মনে কর আর একটা ছোট কেউ আঁকলো, ছোট একটা আঁকলো, এখানে 30 ডিগ্রি, তাহলে এটা যদি 4 সেমি হয়, তাহলে এটা কনফার্ম আমার দেখার দরকার নেই, এটা 8 সেমি হবেই হবে। কারণ যেহেতু এই দুটো ত্রিভুজ সদৃশ, তাহলে অনুরূপ বাহুগুলোর মানে দুটো করে পেয়ার নিলে ওদের বাহুগুলোর অনুপাত সেম হতেই হবে। এখানে তো আধা কিচ্ছু নেই, সমান হতেই হবে। ঠিক আছে, এটাও বুঝলাম যে 6-12 থাকলে 4-8 হলো। তার মানে আমি কি বলতে পারি, যে আমি একটা জিনিস বানালাম, ঠিক আছে, আমি একটা বিশাল কাজের জিনিস পেলাম। এতে সুবিধা কি হলো, মনে কর আমি একটা নারকেল গাছ আছে, ঠিক আছে, নারকেল গাছের হাইট মাপবো, কথার কথা নারকেল গাছের হাইট মাপবো, না নারকেল গাছের হাইট মাপবো না, আমি একটা ঘুড়ি উড়াচ্ছি, মনে কর, কথার কথা, ঠিক আছে, ঘুড়ি উড়াচ্ছি, এইখানটায় মনে কর ঘুড়ি আছে, ঘুড়িটা উঠছে এখানটায়। এবার আমি একটা কোণ মাপার যন্ত্র আছে, আমি আমার লাটাইয়ের সমস্ত সুতো ছিঁড়ে দিয়েছি, আমি লাটাইয়ের সমস্ত সুতো ছিঁড়ে দিয়েছি আমি। আর আমি জানি আমার লাটায় কত মিটার সুতো ছিল, আমি বললাম যে আমার লাটায় টোটাল 180 মিটার সুতো ছিল। ঠিক আছে, এবার আমি কোণটা মেপে দেখলাম এখানে 30 ডিগ্রি আছে।
কোনটা মেপে দেখলাম, কোনোভাবে আমি আমার একটা মেজারমেন্ট, কোনো অ্যাঙ্গেল মেজারমেন্ট, কোনো টুল নিয়ে আসলাম, আমি মাটির সঙ্গে সুতোটা লাগালাম, তারপরে আমি কোনোভাবে আমি ধরে নিলাম ঘুড়িটা নড়াচড়া করছে না, জায়গায় দাঁড়িয়ে আছে, পুরো স্টেবল আছে একেবারে। মেপে দেখলাম কোনটা 130 ডিগ্রি আছে, ঠিক আছে। আর আমি জানি আমার লাটায় সমস্ত সুতো ছেড়ে দিয়েছি, তাহলে সুতোর দৈর্ঘ্য 180 মিটার। তাহলে আমি এখান থেকে আমি বলতে পারবো কনফার্ম ঘুড়িটা মাটির থেকে লম্বায় 90 মিটার উপরে আছে, 100%। তো ত্রিকোণমিতিতে কতটা সহজ জিনিস। এবার তুই ভাবতে পারিস যে ত্রিকোণমিতি শুধুমাত্র এই কাজে, এইটুকুই, সমকোণ ত্রিভুজ বাদে ত্রিকোণমিতি লাগবে না? তাহলে আমি যদি সমকোণ ত্রিভুজ বাদে আমি যদি একটা ব্যাকাটারা ত্রিভুজ আঁকি, সেখানে ত্রিকোণমিতি লাগবে না? ত্রিকোণমিতি যে কোনো ত্রিভুজে লাগবে। জ্যামিতি জিনিসটাকে সহজ করে ত্রিকোণমিতি। ক্লাস 11-এ উঠলে তোরা যেই দিবি না সাধারণত, আমি জানি। তো সলিউশন অফ ট্রায়াঙ্গেল বলে একটা চ্যাপ্টার আছে, বা ত্রিভুজের সাধারণ ধর্মাবলী, খুব ছোট চ্যাপ্টার আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। কিন্তু যারা যেই দেয়, মানে জয়েন্ট এন্ট্রান্স দেয়, যেই মেন বা অ্যাডভান্স, তাদের জন্য ওই চ্যাপ্টারটা অনেক বড়, প্রচুর অঙ্ক থাকে। ওখানে পুরো জ্যামিতি সলভ করে ত্রিকোণমিতি দিয়ে, খালি ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির বিশাল বড় অ্যাপ্লিকেশন। আমি বেসিক একটা আইডিয়া দিলাম যে আমি যেহেতু বাড়িতে ছোট করে একটা ত্রিভুজ এঁকেছিলাম 30 ডিগ্রি কোণের, আমি লম্ব আর অতিভুজ এর অনুপাত নিলাম 6 আর 12 1 আর 2। আমি বুঝলাম অতিভুজ সবসময় লম্ব দ্বিগুণ হবে। আমি মাঠে গিয়ে ঘুড়ি ওড়াতে 180 মিটারের সুতো ছেড়ে দিলাম, কোণ মাপলাম 30 ডিগ্রি। আমি তাহলে বললাম এখন ঘুড়িটা মাটি থেকে 90 মিটার উপরে আছে। সিম্পল অ্যাপ্লিকেশন, একেবারে সহজ। এবার আমি বললাম লম্বভূমি জিনিসটা উল্লেখ করলাম। আমি কিন্তু এখনো পর্যন্ত একবারও লম্বভূমি বলিনি, কিন্তু আমি এখন লম্বভূমি বললাম। লম্বভূমি জিনিসটা আপেক্ষিক। কেন আপেক্ষিক বলে দিস? একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু থাকে। এই সমকোণী ত্রিভুজের 3টে বাহুর মধ্যে যেটা 90 ডিগ্রি, তার বিপরীতের বাহুটার দৈর্ঘ্য সব থেকে বড় হবে, যেটা এসি। ওইটাকে আমরা অতিভুজ বলবো সব সময়। এটাকে আমরা অতিভুজ বলবো, জানিস তো। এবার প্রশ্ন হচ্ছে লম্ব কোনটা, ভূমি কোনটা? কেউ বললো আমি তো ছবি এঁকেছি, লম্ব তো দেখতে পাচ্ছি এবি আছে, এবি খাড়া থাকে, তাহলে এবি লম্ব। কেউ বলবি না, আমি ছবিটা যদি ঘুরিয়ে দিতাম, এখন তো আমার কাছে বিসি লম্ব মনে হচ্ছে। লম্ব আর ভূমি তাহলে কি? লম্ব আর ভূমি হচ্ছে আপেক্ষিক। তুই যে কোনো একটাকে লম্ব বলতে পারিস, ভূমি বলতে পারিস। মানে এবি আর বিসির মধ্যে এবি কে লম্ব বললে বিসি ভূমি হবে, বিসি কে লম্ব বললে এবি ভূমি হবে। সেটা নিজের বোঝার উপর। কিন্তু যখন ত্রিকোণমিতি ইউজ করবো, আমরা কিছু প্রচলিত নিয়ম ফলো করি। লম্ব আর ভূমি আমরা ভেবে চিনতে বলবো। লম্ব আর ভূমি খালি, কারণ ত্রিকোণমিতিতে খালি সমকোণী ত্রিভুজ দেওয়া থাকবে না, সমকোণ বাদে যে কোনো একটা সূক্ষ্ম কোণ দেওয়া থাকবে। তোর বলা আছে এটা 30 ডিগ্রি, কথার কথা এটা 30 ডিগ্রি বলা আছে। এখন তোকে জিজ্ঞেস করবে না বলো এই ত্রিভুজের লম্ব কোনটা, তোকে জিজ্ঞেস করবে না। তো এটা 30 হলে এটা অবশ্যই 60 হবে। ত্রিকোণমিতির লোকজন তোকে জিজ্ঞেস করবে বলো 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব কোনটা। তুই মনে রাখবি যে কোণের সাপেক্ষে লম্ব জিজ্ঞেস করবে তার বিপরীত বাহুটাই লম্ব। ঠিক আছে, এটা আমাদের বোঝার জন্য প্রচলিত নিয়ম। তুই যদি এটা ফলো না করিস, তুই খালি মোটামুটি বুঝিস হয়ে যাবে, কিন্তু এটা প্রচলিত নিয়ম আমরা ফলো করবো। যে কোনটার সাপেক্ষে লম্ব বলবে সেই কোনটার বিপরীত বাহুকে লম্ব দেবো, আর বাকিটা থাকবে ভূমি। ঠিক আছে। একইভাবে যদি কেউ জিজ্ঞেস করতো 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব কোনটা, তুই বলবি 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব বিসি, তাহলে ভূমি কোনটা? এবি। দেখে তো এবি এবি লম্ব মনে হচ্ছিল, তাহলে ভালো করে বুঝবি 30 ডিগ্রির সাপেক্ষে যে লম্ব, 60 ডিগ্রির সাপেক্ষে সে ভূমি, আর 60 ডিগ্রির সাপেক্ষে যে লম্ব 30 ডিগ্রির সাপেক্ষে সে হচ্ছে ভূমি। তাহলে যদি কোনোদিন লম্ব ভূমি আমাকে ত্রিকোণমিতিতে ইউজ করতে হয়, আমি সবসময় কোণের সাপেক্ষে বলবো। যে কোণের সাপেক্ষে বলা আছে সেই কোণের বিপরীত বাহুকে লম্ব দেব, আর বাকিটা ভূমি থাকবে, আর অতিভুজ তো সবসময় ফিক্স থাকবেই থাকবে। এইটুক নিয়ে কোনো সমস্যা আছে? হওয়ার কথা না। এইবার ত্রিকোণমিতিতে কিছু টার্ম আসবে, ত্রিকোণমিতির জন্য নতুন নতুন টার্ম শুনবি। কিরকম টার্ম আসবে? যেমন দেখ, আমি কি বলেছিলাম, আমি বাড়িতে বসে একটা ছবি এঁকেছিলাম, 30 ডিগ্রি কোণের একটা সমকোণী ত্রিভুজ এঁকেছিলাম। তাহলে সমকোণী ত্রিভুজের এই বাহুটার বিপরীত বাহুটার এখানে আমি দেখেছিলাম, মেপে দেখেছিলাম যে এখানটায় 6 সেমি ছিল, আমি মেপে দেখলাম, আর অতিভুজটা 12 সেমি ছিল। তাহলে আমি একটা কনক্লুশনে আসতে পারি যে, দেখ এই কনক্লুশনে আসতে পারি কিনা, 30 ডিগ্রি বিশিষ্ট সমকোণী ত্রিভুজে লম্ব ও অতিভুজের অনুপাত, বা লম্ব ইস্টু অতিভুজ
1:2 হবে, অবশ্যই বলবে। একটা সাধারণ জেনারেল স্টেটমেন্ট যে 30 ডিগ্রি কোণ বিশিষ্ট সমকোণী ত্রিভুজের লম্ব অতিভুজ 1:2। লম্ব কোণটা যেহেতু বলে দিয়েছি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট, 30 ডিগ্রিটাকে কোণ মেনেছি, তার বিপরীত বাহুটাকে লম্ব বলছি, তাহলে এটা বলতে পারি। কিন্তু এটা না বলে, এত বড় স্টেটমেন্ট না দিয়ে আমি নতুন টার্ম আনতে পারি, ওটা বলে সাইন, SINE। ঠিক আছে, সাইন। সাইন কি বলে? সাইন বলছে আমি লম্ব আর অতিভুজের অনুপাত খুঁজছি। ঠিক আছে, সাইন মানে এই পুরো লাইনটা, যে ত্রিভুজের লম্ব ও অতিভুজ, এই পুরো জিনিসটাকে আমি বলবো সাইন দিয়ে বলবো। সাইন যখনই বলবো আমি লম্ব আর অতিভুজ। এবার আমি যদি তোকে একটা ত্রিভুজ এঁকে দিই, চল, তোকে যদি কেউ জিজ্ঞেস করে বল এই ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত কত, তুই তখন কনফিউজ হয়ে যাবি। কারণ ত্রিকোণমিতিতে সবসময় লম্ব আর অতিভুজ, লম্ব কোণটা ভূমি কোণটা সেটা নির্ধারিত হয় কোন কোণের সাপেক্ষে বলা আছে। তুই জিজ্ঞেস করবি যে কোন কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত চাইছি, কোণের সাপেক্ষে। যদি এই কোণের সাপেক্ষে হয় তাহলে লম্ব আর অতিভুজের অনুপাত 3:5। যদি এই কোণের সাপেক্ষে হয় তাহলে লম্ব আর অতিভুজের অনুপাত 4:5 হবে। এখন তখন লম্ব এটা, বুঝতে পারলি কি বললাম? তাহলে আমাকে যখনই লম্ব আর অতিভুজের অনুপাত বলবো তার সঙ্গে কোণ বলাটা গুরুত্বপূর্ণ। যেমন এখানে 30 ডিগ্রি বলতেই হলো, তার সাপেক্ষে লম্ব এটা। তাহলে যখনই সাইন বললাম, এ তো বলছে লম্ব আর অতিভুজের অনুপাত, কিন্তু কোন কোণের সাপেক্ষে, তাহলে সাইন ফাংশন এটা একটা কোণ, এখানে একটা কোণ দেব। যেমন আমি বলতে পারি সাইন কোণ ফাংশন 30 ডিগ্রি। এটার মানে কি বোঝাচ্ছে? 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত। তো আমরা অঙ্ক লেখার সময় এই ইটা ইউজ করি না, আমরা খালি শুধুমাত্র SIND, সাইন 30 ডিগ্রি। এটা কি বলতে চাইছে? যে একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণের মান একটা সূক্ষ্ম কোণের মান 30 ডিগ্রি, তার লম্ব আর অতিভুজের অনুপাত 1:2। তাহলে সাইন বাই সাইন 30 ডিগ্রির মান 1/2। সিম্পল জিনিস, একেবারে কঠিন জিনিসটা একেবারে পাতি জিনিস, আতিপাতি জিনিস। সাইন 30 ডিগ্রি মান 1/2। দেখ আস্তে আস্তে জিনিস বুঝতে পারবে। একইভাবে যখন সাইন জানলাম, সাইন যেমন লম্ব আর অতিভুজের অনুপাত চেয়েছে, খালি তো লম্ব আর অতিভুজ নেই, তাহলে একইভাবে আমাকে ভূমি আর অতিভুজ আছে, লম্ব আর ভূমি আছে, ভূমি মানে প্রচুর কিছু আছে না। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম আছে। এই নামগুলো এবার লিখে দিই, যেগুলো আস্তে আস্তে তোদের মুখস্থ করতে হবে। এবার শুরু হচ্ছে আসল ত্রিকোণমিতি। এবার হচ্ছে মুখস্থর কাজ। শুধু আমি মুখস্থ করাবো, বসে বসে মুখস্থ করাবো, চাপ নিস না। আর মুখস্থ হয়েও যাবে আশা করি। ঠিক আছে, এটা থিটা দিলাম, এটা আলফা দিলাম। অবশ্যই যেহেতু এটা 90 ডিগ্রি, থিটা আর আলফা পরস্পরের পূরক কোণ, মানে দুজনের সমষ্টি 90 ডিগ্রি হবেই হবে। ঠিক আছে, এই নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। থিটা আর আলফা পরস্পরের পূরক কোণ, থিটা প্লাস আলফা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে যখন বলবো আমরা সাইন থিটা, তো এটা আসছে সাইন থেকে, SINE। ঠিক আছে, এটা হচ্ছে মেন নাম, SINE, সাইন ফাংশন, SINE, কিংবা সংক্ষেপে লিখি সাইন থিটা। তুই চাইলে ব্র্যাকেটে থিটা দিতে পারিস, ব্র্যাকেট নাও ইউজ করতে পারিস, খালি থিটা বলতে পারিস। তাহলে সাইন থিটা মানে কি হবে? তুই বলবি লম্ব বাই অতিভুজ, মানে এই দুটোর অনুপাত। কারণ থিটা কোণের বিপরীত লম্ব, এটা অতিভুজ। ঠিক আছে, তার মানে কি এখানে লম্ব কোণটা নাম কেউ আছে AB বাই AC, সাইন থিটা হয়ে গেল। এবার আসলো ভূমি বাই অতিভুজ, ভূমি আর অতিভুজের অনুপাত। সেম ভাবে আমি ছবি এঁকে ভূমি আর অতিভুজের অনুপাত আমি ক্যালকুলেট করে দেখতে পাই। সেটাই বলে সাইনেরই মনে কর কোলিক্স, কোসাইন, মানে সাইনের হচ্ছে কমপ্লিমেন্ট, কোসাইন, পুরো নাম হচ্ছে কোসাইন। কিন্তু আমরা শুধুমাত্র IN ইউজ করবো না, শুধুমাত্র COS ইউজ করবো। তাহলে থিটা ব্র্যাকেট ইউজ করতেও পারি, নাও করতে পারি। সেটা হবে কি ভূমি বাই অতিভুজ। এবার বল ভূমিকে কি বলবো আমরা? BC বলবো, কারণ থিটা কোণের সাপেক্ষে যেহেতু বলছি ভূমি BC,
অতিভুজ তো চেঞ্জ হবে না, অতিভুজ এসি থাকবে। আর তারপরে মনে কর এটা বাই এটা, সেটা বলে ট্যানজেন্ট, যেটা বলে স্পর্শক, ট্যানজেন্ট। তো এটাকে জিএনটিটা ইউজ করি না, শুধুমাত্র ট্যান ইউজ করি, শুধুমাত্র ট্যান। ট্যানজেন্টের শর্ট ফর্ম ট্যান, ট্যান থিটা। লম্ব বাই ভূমি, লম্ব কি বলবো এবি, ভূমিকে কি বলবো বিসি। ঠিক আছে, এটা তো ইজি। আরো তিনটে আছে, এদেরই রেসিপ্রোকাল, যেটা এদেরই অনন্যক যেগুলো, সেগুলো আমি পরে বলছি, এখনই বলছি না। তাহলে সাইন থিটা গেল, কস থিটা গেল, ট্যান থিটা গেল। সাইন মানে SIN সাইন, কস এর মানে কার শর্ট ফর্ম কোসাইন, ট্যান কার শর্ট ফর্ম ট্যানজেন্ট। সাইন কার কার অনুপাত বলছে, ওই থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত। কস কার কার অনুপাত বলছে, থিটা কোণের সাপেক্ষে লম্ব ভূমি বাই অতিভুজ। আর ট্যান বলছে লম্ব আর ভূমি। এবার এই জিনিসটাকে তুমি চেঞ্জ করে দিতাম, সাইন আলফা বলতাম, তখন কিন্তু সাইন আলফা আমরা লম্ব বাই ভূমি অতিভুজই বলতাম, লম্ব বাই অতিভুজই বলতাম, কিন্তু আমরা আমাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে যেত। সাইন আলফার সময় লম্ব কে হতো, অতিভুজ কে হতো। সাইন আলফা যখন বলবো লম্ব হবে আমাদের বিসি, আর অতিভুজ কে হবে আমাদের, অতিভুজ তো এসি থাকবে। দেখেছিস, অ্যাঙ্গেল চেঞ্জ করলাম, আমাদের পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেল, লম্ব ভূমি হয়ে গেল, ভূমি লম্ব হয়ে গেল, তখন ওই নামগুলো চেঞ্জ হয়ে গেল। লম্ব বাই অতিভুজই থাকবে, ভূমি বাই অতিভুজই থাকবে, লম্ব বাই ভূমি থাকবে, কিন্তু এখানের এই নামগুলো চেঞ্জ হয়ে যাবে। তখন লম্ব অন্য একজন, আগে লম্ব এবি ছিল, এখন লম্ব বিসি হয়ে গেছে। একইভাবে কজ আলফা যখনই বলবো, আলফার সাপেক্ষে লম্ব এটা যদি হয়, ভূমি নিশ্চয়ই এটা হবে। তাহলে থিটার সাপেক্ষে যে লম্ব ছিল, সে আলফার সাপেক্ষে ভূমি, তাহলে সেই ভূমি বাই অতিভুজই বলবো কজ আলফা, কিন্তু আলফার সাপেক্ষে ভূমি এবি, অতিভুজ এসি। আর থাকলো ট্যান আলফা, ট্যান আলফা হচ্ছে লম্ব বাই ভূমি, আলফার সাপেক্ষে লম্ব এটা, ভূমি এটা, লম্ব বিসি, ভূমি এবি। এবার বল, তোরা তো অন্য কাদের এইগুলো এইটুক বেসিক জিনিস আগে থেকে মুখস্থ ছিল তোদের মধ্যে, বলতো কার কার? দিশানি মুখস্থ ছিল, দেবজিতে মুখস্থ ছিল, দীপের, তখন যারা আছিস তোরা বল সবাই। স্যার ক্লাসে শৈলেন স্যার করিয়েছিল, তখন জেনেছিলাম আর কি। বাকিদের আমি এখন এই চ্যাপ্টার বাকিদের কি এগুলো মুখস্থ আছে? এগুলো মুখস্থ আছে? না না স্যার, চ্যাপ্টার পড়িনি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন মুখস্থ করে বসে বসে, ঠিক আছে? আমি ডিল দেবো, আমি প্র্যাকটিস করিয়ে করিয়ে দেখ, ওই লম্ব বাই অতিভুজ মুখস্থ হবে না, যে সাইন থিটা কেটে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এইভাবে মুখস্থ করবি না, ওইভাবে করেই না। কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, সারা জীবন এই করে যাবে, ওইভাবে করে না। আমরা ছবি আঁকবো, ছবি এঁকে আমরা কিছু ড্রিল প্র্যাকটিস করবো, ঠিক আছে? কারণ আমরা যেভাবে ইউজ করবো সেভাবে প্র্যাকটিস করবো। তাহলে এটাকে থিটা দিলাম, এবার এটাকে বিটা দিলাম, এটাকে আলফা দিলাম, আমি যে কোনো নাম ইউজ করতে পারি, ঠিক আছে? এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম। এবার শোন, যে কোণের নাম যা খুশি থাকতে পারে, কোণের নাম যা খুশি থাকতে পারে, তোকে জিজ্ঞেস যদি করে কেউ সাইন আলফা কি, সাইন আলফা, সাইন আলফা, তোর সঙ্গে সঙ্গে মাথায় আসবে ছবিটা এরকম, সাইন আলফা। লম্ব বাই অতিভুজ ঠিক আছে, মনে রাখি, কিন্তু ছবিটা মনে রাখি। সাইন আলফা যখনই বলবে, সঙ্গে ছবি যাবে এরকম। সাইন আলফা কি হবে? এ বাই সি, লম্ব বাই অতিভুজ, এ বাই সি। তোদের লম্ব বাই অতিভুজ মুখস্থ রাখার দরকার নেই, ভুলে যা লম্ব বাই অতিভুজ। আমি বলছি ছবি মনে রাখবে, কি বলছি? সাইন আলফা যখনই বলবে, চোখ এভাবে যাবে, এ বাই সি, ঠিক আছে? সেম ভাবে যদি সাইন বিটা বলে, তোর সঙ্গে যখনই সাইন আলফা বললো, তো সবার প্রথমে চোখ যাবে, সাইন যেহেতু বলছে আলফার বিপরীতে, এ বাই অতিভুজ, এ বাই সি। যখনই সাইন বিটা বলবে, বিটার বিপরীতে চোখ যাবে, বি বাই সি।
আগে একটু ঠিক কর। যখনই সাইন আলফা বলবে সঙ্গে সঙ্গে চোখ যাবে এ বাই সি, সাইন বিটা বলবে বি বাই সি। চল চেঞ্জ করে দিই। সব চেঞ্জ করে দিচ্ছি, দীপ মাইক অন করে রাখ। সাইন এক্স দীপ। 3/5। হ্যাঁ হ্যাঁ 3/5। এক্স বলে দিই সাইন, এক্স বলে দিই সাইন। ও তাহলে হচ্ছে 4/5। হ্যাঁ খেয়াল রাখ, খেয়াল রাখ, মাইক অফ কর। খেয়াল রাখবি যে এক্স যখনই বলবো কোনটা আগে দেখবি কোনটা কোথায় আছে, চোখ বন্ধ করে বলবি না। তোদের বলতো অভ্যেস কি হয়ে গেছে বলতো, সাইন থিটা যেখানে থিটা এখানে দিল সাইন থিটা বললো 3/5, মানে ওদের কাছে মানে ইউনিভার্সাল লম্ব এটা হয়ে গেছে। লম্ব এটা না, যে কোনটা দেওয়া থাকবে তার বিপরীত লম্ব। একইভাবে যদি সাইন ওয়াই বলে সঙ্গে সঙ্গে 3/5, সাইন এক্স বললে 4/5, সাইন ওয়াই বললে 3/5। লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ মুখস্থ করার দরকার নেই, ওগুলো মাথার মধ্যে থাকুক। ঠিক আছে ঠিক আছে, আমি যেটা বলছি সেটা খেয়াল রাখ। ঠিক আছে, সাইন হয়ে গেল। এবার এই সময় একটু কনফিউজ করার জন্য কজ আছে। সাইন আর কজ আস্তে আস্তে হয়ে যাবে, চাপ নিস না। কজ যখনই বলবে তুই দেখবি, দেখ সাইনের সময় কি বলতাম, সাইন ওয়াই বললে সবার আগে এটার দিক, তার বিপরীতটার দিক চোখ যেত, তারপরে অতিভুজ যেত 3/5। সাইন এক্স বললে কি করতাম, 4/5। তার 1 মিনিট হোল্ড করতো, ওটা ফোন আসছে। হ্যাঁ এবার যেটা বলছি বলেছিল শুনতে পাচ্ছি নিশ্চয়ই। যখনই কস, যেমন সাইন এক্স বললে আমার কি বলতাম, যে কোনটা বলবে তার বিপরীতে। এই সাইন শুনলাম, কোন শুনলাম, সঙ্গে সঙ্গে তার বিপরীত বাহুর দিক চোখ গেল আর অতিভুজ 3/5 সাইন ওয়াই। সাইন এক্স বললো বিপরীত বাহুর দিক চোখ গেল 4/5। তেমনি ভাবে যখন কস বলবে ওর গায়ের সঙ্গে যে কোনটা আছে নিচে, যেমন কস ওয়াই বললো তার ভূমি, ভূমি উঠে যায়। কস ওয়াই বলেছে গায়ের সঙ্গে যেটা আছে 4 আর নিচে অতিভুজ 5। cos x যখনই বললো তার গায়ের সঙ্গে যে লম্ব আর ভূমির মধ্যে যেটা আছে 3/5। বল কোনো সমস্যা থাকলে বল। আমি যদি এখন চোখ বন্ধ করে sin x cos y যে কোনো কিছু দিই, তুই বের করতে পারবি সঙ্গে সঙ্গে? এখনো কিন্তু বেশি কিছু মাথায় লোড পড়েনি, আমি সিম্পল জিনিস বলছি। যখনই সাইন বলবে যে কোনটা বলবে বিপরীত বাহু বাই অতিভুজ, যখনই cos বলবে তার সঙ্গে যে বাহু বাই অতিভুজ। সোজা সোজা কথা, একটু আর কিছু না। সাইন মানে কোণের অপোজিট বাই অতিভুজ, কজ মানে কোণের সঙ্গে বাই অতিভুজ। বল কাকে মাইক অন করাবো? চল দীপি মাইক অন করে থাক। আদি আদি আছিস? আদি আদির কথা আমি শুনতে পাচ্ছি না। আদি তুই মাইকটাকে অন করে বল। তোর কথা শোনা যাচ্ছে না, বাদ দে। মাইক অফ কর, মাইক অফ কর, ঠিক আছে। তুই দীপি বল, দীপি বল, দীপ মাইক অন করে বল। দীপ cos a জলদি। 15/17। গুড। sin a 8/17। গুড।
সাইন বি পনেরো বাই 17, কস বি 8/17। তাহলে হয়ে গেল, সাইন কস কমপ্লিট হয়ে গেল। বাকি থাকলো টেন। আর বাদ বাকি বলবি যে আরো কি কি ছিল, কোসেক সেক ওইসব ওসব পরে, ওগুলো তো আরো ওগুলো ভাবেনি কেউ সব নিয়ে। ঠিক আছে, আরে তোর মাইকটা ঠিক কর, তোর কাছ থেকে ফিডব্যাক নেবো। তুই কি বুঝতে পারছিস না, মাথার উপর দিয়ে যাচ্ছে। তোর মাইকটা আমি শুনতে পাচ্ছি না, কথা দেখ তোর মাইক ঠিক আছে কিনা, নাকি হেডফোনে সমস্যা দেখ। তাহলে হয়ে গেল, সাইন হয়ে গেল, কজ হয়ে গেল। সাইন যখনই বলবে বিপরীত বাহু দেখবি বাই অতিভুজ, কজ বললে সঙ্গের বাহু বাই অতিভুজ, সঙ্গে সঙ্গে একটু হয়ে গেল। এবার আসলো ট্যান, ট্যান এন। ট্যান যখনই বলবে লম্ব বাই ভূমি আমি জানি, তুই কি করবি, ওই সাইনের মতনই আগে বিপরীত বাহু দেখবি আর তার নিচেরটা দেখবি, মানে তার সংলগ্নটা দেখবি, মানে অতিভুজ দেখবি না। মানে লম্ব বাই ভূমি 12/5। যদি বলে ট্যান এম বলে বিপরীতে 5/12, আর কিছু না, এইটুকুই। সাইন কস ট্যান কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আবার বলছি, যখনই সাইন বলবে বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ। যখনই কস বলবে সংলগ্ন বাহু বাই অতিভুজ, সংলগ্ন বাহু বাই অতিভুজ। যখনই ট্যান বলবে বিপরীত বাহু বাই লম্বর ভূমির মধ্যে যেটা বাকি আছে, এটা যদি হয় তাহলে 12/5। ট্যান এম বললে 5/12। দেখ মুখস্থ হয়েছে কিনা। এবার কেউ একজন ট্রাই করার জন্য যদি থেকিস, ভালো কথা। এই শোভন দাস কি শ্রেয়া না শোভন? ওটা শোভন দাস নামে যে জয়েন করে আছে সেটা কে? মাউথ অন হচ্ছে না, আধি লিখেছে। আধি লিখেছে কি নেট প্রবলেম, মাউথ অন হচ্ছে না। মাউথ অন মানে 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 আই গেস স্যার মাইক্রোফোন। ঠিক আছে। শোভন দাস ও কি ঘুমাচ্ছে নাকি ফোন নেট অন করে, মানে জয়েন করে ক্লাসে? শোভন দাসটাকে একটু সারা দে রে, মাইক অন করে। শোভন দাস, এটা শ্রেয়া বলছিস না শোভন বলছিস? কে? স্যার ওটা শ্রেয়ার দাদা, ও বাড়িতে নেই। ঠিক আছে। আর শুভঙ্করটা কে? কি না একবার দে, সেটা পরে দেখছি। ও সরি স্যার, শোভন দাস শ্রেয়া। শ্রেয়া শ্রেয়া আছিস তুই? শ্রেয়া আছিস তুই? স্যার ও গ্রুপে মেসেজ করছে। ওকে কথা বলতে পারছে? ও কি কথা বলতে পারছে না? মাইক অন করতে পারছে না? সুইচ খুঁজে পাচ্ছে না? মাইক কোথায়? তাড়াতাড়ি বল রে, তোর আমি তো ড্রিল নিতে হবে না, আমাকে তো আরো পড়াতে হবে। কেউ যদি জিজ্ঞেস করে যাই কি কথা শুনছিস কিনা, কথা শুনছিস কিনা, হবে কি করে? ঠিক আছে, পরে দেখবি তোর মাইক অন হলে বলিস। আবার দিপিআই দেবজিতের অসুবিধা হচ্ছে কোনো? দেবজিৎ তো পারিস এগুলো। দীপ আবার শুরু কর। তুই পারলে সবাই পারবে, আমি তোর উপর বিশ্বাস আছে। ঠিক আছে, মানে সবার উপর বিশ্বাস আছে, তুই পারলে সবাই পারবে। দীপ মাইক অন কর। চল শুরু করছি। হ্যাঁ চল শুরু করছি। হ্যাঁ দীপ হ্যাঁ বল বল। 5/13, 5/13, হ্যাঁ হ্যাঁ 5/13, টেন। 5/12। টেনে কি বলেছিলাম? না না, বিপরীত বাহু বাই ও 12/5। 12।
5/13। 12/13। 5/12। গুড, 5/12, 5/12, দারুণ দারুণ। এত সময় লাগছে না, পজ এম। 12/13। ঠিক আছে, মাইক আছে, মাইক অফ কর। এবার একটা জিনিস ভাববি, তোর কি একবারও কি লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ এটা ভাবা লাগলো না? তুই খালি ছবি ফলো করছিস, কারণ এটার বিপরীতে ওটা, ওটা ভাই এটা, এটার বিপরীতে এটা, বিপরীত আর সংলগ্ন, তাছাড়া কিছু নেই। এই ঠিক আছে, তুই লম্ব বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই লম্ব এইসব করে বলতো কি মাথা খারাপ করা, সব বাদতে সিম্পল মনে রাখবি, সাইনে বললে অপোজিট বাই অতিভুজ, লম্ব লম্ব বলার দরকার নেই। কজে বললে সংলগ্ন বাই অতিভুজ, আর ট্যানে বললে, ট্যানের সঙ্গে বললে অপোজিট বাই ওই লম্ব আর ভূমির মধ্যে যেটা বাকি থাকে আর কি। এইভাবে করবি, ঠিক আছে? এবার দেখ, আমি যখন বলছিলাম সাইন এন, ভাবতে দেখবি সাইন যখন এন বলছিলাম আমরা, এনটা কি অ্যাঙ্গেল, এটা মানে বোঝাচ্ছে এন অ্যাঙ্গেলের সাপেক্ষে সাইন মানে লম্ব এই দুটো অনুপাত করা। তখন আমরা 12/13 বলছিলাম। মানে অনুপাতটা কিভাবে ভাবছি, আগে লম্ব লিখছি পরে অতিভুজ লিখছি, দেখতে পাচ্ছিস? লম্ব বাই অতিভুজ লিখছিলাম। এবার কিছু কিছু কেপটারি মারা লোকজনের মনে হলো যে আমি একটা কাজ করি, আগে অতিভুজ লিখে পরে লম্ব লিখি। যদি এটা যদি নাও থাকতো তাও ত্রিকোণমিতির কিচ্ছু যায় আসতো না, ত্রিকোণমিতি হয়ে যেত, হয়তো একটু দেখতে অন্যরকম লাগতো কিছু কিছু এক্সপ্রেশন, তাও হয়ে যেত। ওরা তার জন্য বললো কি, সাইন তো সাইন ফাংশন ছিল SIN, যে কি বলছিল লম্ব বাই অতিভুজ, লম্বকে উপরে রাখছিল অতিভুজকে নিচে রাখছিল। ও বললো এর উল্টো একজন লাগবে, তার নাম দেবো কোসেক্যান্ট। দিচ্ছি না, কোসেক্যান্ট, যেটা সেকেন্ডের কমপ্লিমেন্ট, সেকেন্ড মানে ছেদক, পরে জানবে এগুলো। তো খালি মনে রাখ এই এএনটিটা ইউজ করে না, কোসেক নতুন একটা জিনিস আছে, কোসেক, কোসেক্যান্ট মানে এটা কি বলছে, এর ঠিক উল্টো, সাইনের উল্টো। অতিভুজ উপরে যাবে, লম্ব নিচে আসবে। এটা কি দরকার ছিল? এটা ছাড়াও তো অঙ্ক হতো, অবশ্যই ছাড়াও অঙ্ক হতো, সমস্যা হতো না, কিন্তু একটু দেখতে অন্যরকম হতো। তাহলে কোসেক্যান্ট না বলে খালি কোসেক বলি, আর এখানটা আমরা থিটা দিই, ঠিক আছে? কিন্তু এখানটায় আমরা যেহেতু আমরা কোসেক্যান্ট বলবো, কোসেক আমি এখানটায় লিখে দিই, আগে কোথায় লিখছিলাম এখানটায়, ঠিক আছে? এখানটায় লিখে দিই। সাইনের উল্টো, এর ঠিক উল্টো, কোসেক, কোসেক্যান্ট সেটা কোসেক, আগে কোসেক্যান্ট এখান থেকে নামটা এসেছে। কিন্তু আমরা বলবো শুধুমাত্র কোসেক। এমনকি অনেকে জানিস খালি CSCও লেখে কোসেক বোঝার জন্য, CSC খালি CSCও থাকে, সেটা আমাদের সুবিধার জন্য। কোসেক এটা কি বলবো, এটা এটা হবে অতিভুজ উপরে নিচে লম্ব। মানে আমার ছবি অনুসারে থিটার বিপরীতে লম্ব বা অতিভুজ ছিল, তার উল্টো এইটা থেকে এইটা আসবে, ঠিক আছে? সাইন থিটার উল্টো, যেহেতু উপরে থাকবে AC, অতিভুজ উপরে থাকবে, আর নিচে থাকবে AB। একইভাবে যখন সাইনকে উল্টেছে, লম্ব বাই অতিভুজকে অতিভুজ বাই লম্ব করেছে, তাহলে কোসাইনকে তো উল্টাতে হবে না, তো বলবো এটা সেকেন্ড।
সেকেন্ডকে এএনটি দেয় না, শুধুমাত্র সেক দেয়, সেক থিটা। তাহলে ওটা যদি লম্ব ভূমি বাই অতিভুজ থাকে, এটা হবে অতিভুজি বাই ভূমি। কিন্তু আমরা লেখার জন্য লিখছি, কিন্তু আমরা যখন প্র্যাকটিস করবো লিখবো, আমরা তো ছবি দেখে করবো। আমরা তো এত কিছু ভাববো না লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা, আমরা ছবি দেখে করবো। অতিভুজ তাহলে কোনটা আছে, এসি, আর থিটা কোণের সাপেক্ষে ভূমি কি আছে, বিসি। আর বিসি বাই এসি ছিল, তার উল্টো হবে। আর ট্যানজেন্ট, এরও উল্টো একটা লাগবে আমার, সেটা বলে কোট্যানজেন্ট। কিন্তু এটারই বা শর্ট ফর্ম ইউজ করি শুধুমাত্র কট। এটা যখন লম্ব বাই ভূমি ছিল, এটা হবে ভূমি বাই লম্ব। তো ভূমি বাই লম্ব যখন কি হবে, ভূমি তো বিসি থাকবে, লম্ব হয়ে যাবে এবি। ভূমি বিসি, লম্ব এবি। এবার বলবি ভাই আবার নতুন তিনটে চলে আসলো, আমার তো মাথা মাথা খারাপ হয়ে গেল, কিভাবে মুখস্থ হবে? মুখস্থ করো সাইন কস ট্যান, মুখস্থ আছে তো। খালি তোকে কষ্ট করে মনে রাখ, সাইডের উল্টো কোসেক, কজের উল্টো সেক, ট্যানের উল্টো কট। টাইম দিলাম, মাথার মধ্যে সেট করে নে। যদি কোসেক বলে কি বলবি, এটা সাইনের উল্টো। কোসেক বললি সাইনের উল্টো, সেক বললি কজের উল্টো, কট বললি ট্যানের উল্টো। কট মনে রাখে, কারণ ট্যানের মধ্যে টি আছে, কটের মধ্যে টি আছে। কট ট্যান একে অপরের উল্টো। এই সাইন কোসেক আর কজ আর সেক একটু মুখে বারবার বলে মাথায় সেট করে নে, সাইনের উল্টো কোসেক, কজের উল্টো সেক, এটা তাহলে একটু মুখস্থ করে নে। এবার এই কোসেক্যান্ড, সেক্যান্ড, এই নামগুলো তোদের জীবনে আপাতত কাজে লাগবে না। এই নামগুলো এমনি এক্সট্রা নলেজ জন্য বললাম যে কোথা থেকে আসলো, কেন আসলো সেটাও বড় প্রশ্ন। কেন দিয়েছে যারা এনেছে তারাই জানে। সাইনই কেন দিল, কোসাইনই কেন দিল, ট্যানজেন্ট না স্পর্শক কেন দিল, সেক্যান্ড ছেদক, মানে কারণ আছে দেওয়া যে সেক্যান্ড ট্যানজেন্ট কেন দিয়েছে। ট্যানজেন্টের কমপ্লিমেন্ট বলে কোট্যানজেন্ট দিল, সাইনের কমপ্লিমেন্ট বলে কোসাইন দিল, সেক্যান্ডের কমপ্লিমেন্ট বলে কোসেক্যান্ড দিল। পরে দেখা যাবে। সেট করে রাখ চোখে। এবার শুরু করছি কিভাবে আমরা করবো এই জিনিসটা। এই জিনিসটা আমরা ক্লিয়ার করবো, ঠিক আছে? তো সাইনের উল্টো কোসেক, যখনই কোসেক বলবে, আমি কোসেক আগে থেকে বের করবো না, আমি সাইনই বের করবো, ঠিক আছে? আমরা সাইনই বের করবো। যখন কস সেক বলবে, আমরা সেক বের করবো না, প্রথম আমরা কস বের করবো। যখন কট বের করতে বলবে, আমরা ট্যান বের করবো, লাস্টে খালি সেটাকে উল্টে দেবো, আর কিছু না। প্রথম এটা করতে করতে অভ্যেস হয়ে গেলে তখন দেখবি একবারে কোসেক তুই একবারে বের করতে পারছিস, তো সাইনের হেল্প নেওয়া লাগছে না, তখন অভ্যেস হয়ে যাবে করতে করতে। কিন্তু প্রথম আমি বলবো যে একটু অভ্যেস মানে নে। যেমন দেখ, আমাকে যখনই বলবে কোসেক এন, আমি কোসেক এন যখনই দেখবো আমি বলবো কি আগে সাইন এন ভাবি। 12/13, কিন্তু 12/13 না বলে 13/12 বলবো। সেক এম, আমি যখনই সেক বললো মাথায় আসবে কজ এম, সেকের কথা বলে যাবে। কজ এম বললে 12/13 বলতাম, কি বলবো 13/12। আমাকে বললো সেক এন, সেক এন, আমি কজ এন ভাববো সঙ্গে সঙ্গে, 5/13 বলতাম, কিন্তু বলবো 13/5। একইভাবে যদি আমাকে কেউ কোসেক এম বলতো, কোসেক এম বললে আমি সাইন এম ভাববো 5/13 বলতাম, কিন্তু বলবো 13/5। একইভাবে কট এম, কট এম বললে ট্যান এম এর কথা ভাববো। ট্যান এম এর জন্য 5/12 বলতাম, অপোজিট বাহু বাই ভূমি বাই যেটা বাকি থাকবে ভূমির মধ্যে, মানে ভূমি লম্ব বাই ভূমি এম এর সাপেক্ষে। 5/12 না বলে 12/5 উল্টে দেবো খালি। আর কট এন, আগে ট্যান ভাববো, ট্যানের জন্য 12/5 হতো 5/12। বল কোনো সমস্যা থাকলে বলবে। একটু টাইম দিলাম।
5 মিনিট টাইম দিলাম, হজম করে দে যা যা করলি। আমি আর 5 মিনিট পরে শুরু করছি, 2:40 শুরু করছি। ততক্ষণ চুপচাপ হবে, যা করবি হেঁটে মেটে হজম কর সবকিছু। আমি 5 মিনিট পরে শুরু করছি। হ্যালো স্যার, শোনা যাচ্ছে কথা? স্যার এই মাউথে মানে স্পিকারটা অনেকক্ষণ পর ঠিক হলো। এই সমস্যা নেট প্রবলেম হচ্ছিল তখন থেকেই। ঠিক আছে, 5 মিনিট ব্রেক দিয়েছি। এই যে যা যা বলেছি সব দেখেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনেছি স্যার, শুনছি স্যার সব কিছু। হ্যাঁ, এবার তোকে ধরবো। ওকে ওকে স্যার, ঠিক আছে। 5 মিনিট পর।
চল আদি মাইক অন কর। হ্যাঁ স্যার বলুন। স্যার ডিসপ্লে তো স্যার কালো হয়ে গেছে। দেখতে পাচ্ছিস না ডিসপ্লেতে কিছু? কিছু দেখতে পাচ্ছিস? আসছে স্যার আসছে। ঠিক আছে। দেখ আমি সবকটা সিম্বলের সঙ্গে ফ্যামিলিয়ার। এই যে এরকম দেখতে পারিস, এটা বলে পাই, এটাকে বলে থিটা। ঠিক আছে, কোণের জন্য এইসব কোণ দিক একভাবে কিছু কিছু আছে, ছোট বড় আমি দেখে নিই। ঠিক আছে, চল নাম দিয়ে দিই। আরে মাইক অন করবে। স্যার cos থিটা স্যার cos θ স্যার 21/29। ঠিক আছে, আমি সবকটা লিখে দিচ্ছি। হ্যাঁ, কোনো কিন্তু হেল্প দিবি না যে খাতা দেখে দেখে বলছিস, আমি সব লিখে দিচ্ছি, পরপর বলবি। সাইন থিটা, cos থিটা, tan থিটা, ঠিক আছে, sin phi, cos phi, tan phi। বল জলদি প্রথমটা। স্যার উত্তর হচ্ছে প্রথমটার হচ্ছে স্যার 20/29। পরেরটা স্যার 21/29। তারপরেরটা 20/29। 29 tan থিটা, 20/29 স্যার 20/21। 20/21 বল সাইন পাই। বল কিরে, কে মাইক গেল নাকি? দীপ বল তো। দীপ বল সাইন পাই। কি রে? তুই শুনতে পাচ্ছিস না? 21/29। বল জলদি বল। বল তারপরে বল। তারপরে cos হচ্ছে 20/29। তারপরে 20/21, না 21/20। গুড, দারুণ, খুব সুন্দর। এবার এগুলোটা মুছে দেবো। কেন মুছে দেবো বলতো? এরা খুব চালাক তো, এগুলোকে দেখে উল্টে উল্টে বলে দিই। বল sec থিটা। জলদি বল। 29/20। হ্যাঁ 29/20।
29/20 ও না, দাঁড়াও। sec theta কার উল্টো? 29/21 cos এর উল্টো, এটা 29/21 cot theta কত? একুশ বাই 20। সময় নিচ্ছিস কারণ এই টাইমটা কোথায় যাচ্ছে? ভাবতে যে কার উল্টো সেটা খুঁজতে নাকি tan theta কত সেটা খুঁজতে? এই যে cosec বল cosec theta তাড়াতাড়ি বল এরপর আরো লেখাবো তো। 29/20। ঠিক আছে, বাকিগুলো আমি বলে দিচ্ছি। আর টাইম বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবি। তাই তো জল হয়ে যায়। লিখবি আর পড়ার চেষ্টা করবি। কোসেক ফাই মাইক অফ কর। কোসেক ফাই যখন বলবো তখন আমি বলবো সাইন ফাই এর উল্টো। সাইন ফাই 21/29, তাহলে 29/21। যখন কট ফাই বলবে ট্যান ফাই এর উল্টো। ট্যান ফাই 21/20, তাহলে কট ফাই 20/21। সেক ফাই কস ফাই এর উল্টো। কস ফাই যখন বলবে 20/29, তাহলে সেক ফাই 29/20। এর পরের গুলো ছবিগুলো মুখস্থ করে ফেলবি। কিভাবে মুখস্থ করবি? এবার কিভাবে মুখস্থ করবি? সাইনের সময় কি করবি? যখন সাইন থিটা বলতো, মনে আছে কি দেখবি? অপোজিট বাই অতিভুজ। যখনই কোসেক থিটা বলবে তোর মাথায় অটোমেটিক চলে আসবে কোসেক সাইনের উল্টো। তো তুই অপোজিটটাই দেখবি, ঠিক আছে, কিন্তু এইভাবে বলবি 29/20। তেমনি ভাবে যদি সেক থিটা বলে, তুই জানিস কস থিটা, মানে আমি কস থিটায় কি দেখতাম 21/29। তুই চেষ্টা করবি সেক থিটা বলার সঙ্গে সঙ্গে চোখটা এমন যাবে অতিভুজটা আগে নিয়ে তারপরে ভূমিটা বলবি, তাড়াতাড়ি করার চেষ্টা করবি। তেমনি ভাবে কট থিটাতেও ভূমিটা আগে বলার চেষ্টা করবি, অতিভুজটা লম্বটাও পরে বলার চেষ্টা করবি। একটু প্র্যাকটিস করে এগুলোকে স্পিড আন। এবার কিছু এক্সট্রা ফর্মুলা দিচ্ছি, এগুলো তো জানবি, এগুলো তো বলা হয়ে গেল। এইবার আমি কি বলতে পারি দেখ তো। আমি একটু আগে দেখলাম যে সাইন থিটা আর কোসেক থিটা এরা পরস্পরের উল্টো, ঠিক আছে? সাইন থিটা আর কোসেক থিটা, তো এদের গুণফল কত হবে? মানে যদি সাইন থিটার মান 2/3 হয়, কোসেক থিটার মান 3/2 হবে, তাই তো? এদের গুণফল কত হবে? যেহেতু এরা পরস্পরের উল্টো, তাহলে এদের গুণফল 1 হবে। মাথায় সেট করে নে। যেহেতু এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো, এগুলোকে বলে একটা ত্রিকোণমিতিক অনুপাত। সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এগুলো একটা অনুপাত না, এই পরস্পরের অনন্য। সাইন থিটা আর কোসেক থিটা পরস্পরের অনন্য, তাই এদের গুণফল কত হবে? 1 হবে। একইভাবে কস থিটা আর সেক থিটা একে অপরের অনন্য, তার জন্য এদের গুণফল 1 হবে। আর ট্যান থিটা আর কট থিটা এরাও একে অপরের অনন্য, তার জন্য এরা 1 হবে। এদের গুণফল 1 হবে। কিন্তু একটা ব্যাপার বোঝা আছে এখানে, ভালো করে খেয়াল রাখবে। শোন, তার মানে আমাকে যদি বলে এটা কি ঠিক, আমাকে বলবি সাইন আর কোসেক গুণ করলে কি 1 হয়, এটা কি ঠিক? এটা কি ঠিক? ঠিকই তো স্যার। হ্যাঁ বল। সেটা তো উল্লেখ নাই স্যার, সাইন গুণ কসেক ইকুয়াল 1 এটা 1 উল্লেখ আসে। নেই। সাইন আর কোসেক একে অপরের অনন্য কখন হবে? যখন একই কোণের জন্য দুজন থাকবে, ঠিক আছে? দেখ ভালো করে বুঝবি, যদি থিটা কোণের জন্য থাকে তবেই সাইন থিটা এটা বাই এটা হলে কোসেক থিটা এটা বাই এটা হবে। কিন্তু মনে কর এটা আলফা ছিল, তাহলে সাইন থিটার মান তো এরকম হবে, তাই না? কিন্তু কোসেক আলফার মান কি রকম হবে? এরকম হবে না? দেখ তো মনে করে দেখ, তাহলে সাইন থিটা আর কোসেক আলফা কি 1 হবে না?
এদের গুণফল এক হবে না, কারণ এরা দুজন পরস্পরের অনন্য নয়। তাহলে পরস্পরের অনন্য কখন হবে? যখন একই কোণের সাপেক্ষে হবে। থিটা কোণের জন্য, বা এখানেও আলফা থাকলো এখানেও আলফা হবে, বা এখানেও আলফা থাকলো এখানেও আলফা, এখানেও বিটা এখানেও বিটা, তখনই এই ফর্মুলা কাটবে। তো একই কোণের সাপেক্ষে সাইন আর কোসের পরস্পরের অনন্য হবে। আলাদা আলাদা কোণ থাকলে তারা কিন্তু তাদের গুণফল এক হবে না। একইভাবে যদি কোথাও দেওয়া থাকে tan a গুণ cot b, অনেক ইচ্ছা হলেও এক দিবি না, এরা কিন্তু এক নয়, এরা কিন্তু এক নয়, মনে থাকা যাবে এটা। হ্যাঁ, tan a যদি থাকে ইনটু cot a থাকে, তারা অবশ্যই এক হবে। যেমন কোথাও মনে কর tan 40 ডিগ্রি আছে আর cot 70 ডিগ্রি আছে, এরা কি এক হবে না? কারণ কি? tan 40 বলতে 40 ডিগ্রি একটা ত্রিভুজের কথা বলছে, যে লম্ব বাই ভূমি। আর cot 70 বলতে কি বলছে? 70 ডিগ্রি অন্য একটা ত্রিভুজ যার ভূমি বাই লম্ব। তোর মনে হয় এই দুটো অনুপাত আর এই দুটো অনুপাত একেবারে উল্টো হবে না? তাহলে এদের গুণফল এক হবে না। তাহলে আমি যেগুলো ফর্মুলাগুলো লিখলাম, sin θ * cosec θ 1, cos θ * sec θ 1, tan θ আর cot θ = 1, এই ফর্মুলাগুলো একই কোণের জন্য প্রযোজ্য। কোণ আলাদা হলে কিন্তু ভুল করেও ও sin আর cosec দিয়ে দেখে ফেলেছি দুটোর গুণফল মানে এক, করবি না, ভুল করেও করবি না। দুইজনে একই কোণ থাকুক। হ্যাঁ, এখানে যদি এরকম থাকতো tan 40 ডিগ্রি ইনটু cot 40 ডিগ্রি, তুই চোখ বন্ধ করে এটাকে এক লিখে দে। sin 50 ডিগ্রি আর cosec 50 ডিগ্রি, দুটো গুণফল এক লিখে দে। cos 70 ডিগ্রি ইনটু sec 70 ডিগ্রি, এক লিখে দে। তাহলে এরা হচ্ছে পরস্পরের অনন্য ত্রিকোণমিতিক অনুপাত, এদের গুণফল এক হয় আর এরা একই কোণের জন্য প্রযোজ্য, এটা মাথায় থাকে যাবে। তাহলে ফর্মুলাগুলো কি লিখলাম আবার বলে দিচ্ছি। sin θ বারবার লিখবি, লিখে লিখে মুখস্থ করবি, বাদ বাকি ইউজ করতে করতে মুখস্থ হয়েই যাবে। tan θ পরস্পর অনন্য যেহেতু তাদের গুণফল এক, আর sec θ ইনটু cos θ ইকুয়াল টু 1। আগের গুলো তো ছিল বেসিক মানে ডেফিনিশন, যে sin θ আসলে কি, তোদের ক্লাস 10 অনুযায়ী ডেফিনিশন। আর এই হচ্ছে ফর্মুলা শুরু হলো, sin θ ইনটু cosec θ 1। ফর্মুলা বলতে আইডেন্টিটি সার্কেল, মানে যেগুলো অভেদ, tan θ ইনটু cot θ 1, sec θ ইনটু cos θ 1। আর একটা জিনিস বলে দিই, এই দুটো তো এইগুলো তো তিনটে তো মনে রাখতেই হবে। আর একটা বলে দিই, যেমন দেখ sin θ মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ। আর cos θ মানে কি ছিল? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে আমি যদি এই দুটোকে ডিভাইড করে দিই, ভাগ করে দিই, sin θ আর cos θ কে, তুই বল আমি যদি এরকম লিখতাম, কথার কথা sin θ বাই cos θ লিখতাম, তুই দেখতে পাচ্ছিস উপরে লম্ব বাই অতিভুজ হতো। আমি যদি এরকম করতাম, উপরে লম্ব বাই অতিভুজ হতো, নিচে ভূমি বাই অতিভুজ হতো, তাহলে অতিভুজ অতিভুজ কেটে যেত না? উপরে থাকতো লম্ব আর নিচে থাকতো ভূমি। আর তুই জানিস লম্ব বাই ভূমি যেন কি হয়? লম্ব বাই ভূমি দেখি দেখি কি হয়, কি হয়? লম্ব বাই ভূমি কোথায় যেন দেখেছিলাম, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কোথায় গেল? এই যে লম্ব বাই ভূমি, tan θ। তাহলে sin θ বাই cos θ মানে tan θ। জল রাখতে হবে, এইটা তো খুব হাতে জল রাখতে হবে, sin θ বাই cos θ tan θ। আর এখানে যতগুলো ফর্মুলা লিখছি, এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু একই কোণের জন্য প্রযোজ্য, এটা যেন মাথায় থাকে। এরা প্রত্যেকে একই কোণের জন্য প্রযোজ্য। কোণ আলাদা হয়ে গেলে একটা ফর্মুলা খাটবে না। ঠিক আছে, তাহলে কি লিখলাম? sin ইনটু cosec 1, tan ইনটু cot 1, sec ইনটু cos 1। আর এখানেও এভাবে লিখে দিই একই ভাবে, sin θ বাই cos θ tan θ। তো স্টার মেরে দিলাম। ঠিক কে বলতে পারিস cos θ বাই sin θ কি হবে? ঠিক কে বলতে পারিস? tan θ হ্যাঁ, cot θ, cot θ, cot θ। cot।
তুই বলবি সাইন বাই কস ট্যান, তার উল্টো। তো মুখস্থ করার কি জিনিস, তো ইজি জিনিস একেবারে, কট থিটা, কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু কট থিটা, ইজি জিনিস না একেবারে, হয়ে গেল। তো এই কথাটাকে মুখস্থ রাখতে হবে। এবার আমার প্রশ্ন কি, তোর মনে কি মনে হয় এটা মুখস্থ হয়ে গেছে? তো এই কটা এখনই মুখস্থ হয়ে গেছে তো, না মুখস্থ হয়নি এখনো? আমার তো মনে হয় মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে সাইন আর হ্যাঁ স্যার, তো জানি হয়ে গেছে। এবার আমরা কিভাবে ইউজ করব সেটা গুরুত্বপূর্ণ, সেগুলো দেখ ভালো করে। প্রথমটা যেমন আমরা লিখেছিলাম সাইন থিটা ইনটু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1। আমি প্রত্যেকটা ফর্মুলা বলছি আর বলছি কেন, সেটাও গুরুত্বপূর্ণ, চোখ বন্ধ করে যেন মুখস্থ না করতে হয়। যেহেতু সাইন থিটা আর কোসেক থিটা পরস্পর অনুন্য, তাই জন্য এদের গুণফল 1। এই সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যায়? 1 বাই কোসেক থিটা। তো কমন সেন্স, সাইন থিটার উল্টো। আর একই ভাবে যদি কোসেক থিটা ইকুয়াল টু কি লিখতাম, সাইন থিটা নিচে গেলে 1 বাই সাইন থিটা। কারণ এই দুটোর গুণফল 1 যেহেতু, তাহলে একটা আর একটা উল্টো। কেমন দেখ, x এর উল্টো কি 1 বাই x, y এর উল্টো কি 1 বাই y, তাই না? জানি তো এগুলো আমরা। তাহলে আমি জানি সাইন আর কোসেক একে অপরের উল্টো, তাহলে সাইনকে যদি উল্টে দিই আমি, তবেই তো সেটা কোসেকের সমান হবে। বা এখান থেকে তুই দেখতে পাচ্ছিস কমন সেন্সের বিষয়, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। দেখ আমি আলাদা করে এগুলো মুখস্থ রাখতে বলছি না, এগুলো এমনি মনে থাকবে। মেন ফান্ডামেন্টাল, মেন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাইন থিটা ইনটু কোসেক থিটা 1। ওখান থেকেই আসছে যে সাইন থিটা 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা 1 বাই সাইন থিটা। একই ভাবে cos theta into sec theta is equal to 1. তাহলে cos theta equal to 1 by sec theta আর sec theta equal to 1 by cos theta। আলাদা কোনো কিছু না, কিন্তু ওইটার থেকেই আসছে। কিন্তু আর থাকলো কি, tan theta into cot theta is equal to 1। তাহলে tan theta কে লেখা যায় 1 by cot theta, আর cot theta কে একই ভাবে লেখা যায় 1 by tan theta। এইগুলোকে বলে অভেদ। এইগুলো প্রত্যেকটা তোর ঠোঁটস্থ থাকতে হবে। প্রথম সাইন আর কোসেক যে গুণফল 1 হয় মনে থাকবে, সাইনের উল্টো কোসেক, কোসেকের উল্টো সাইন মনে থাকবে। আর যেহেতু উল্টো সাইন ইকুয়াল টু 1 বাই কোসেক, কোসেক ইকুয়াল টু 1 বাই সাইন, মনে না থাকার আমি কোনো কারণ দেখছি না। cos theta equal to 1 by sec, sec theta equal to 1 by cos মনে থাকবে, tan theta equal to 1 by cot, cot equal to 1 by tan। এবার এগুলোকে ইউজ করবো কি করে, দেখ ভালো করে বুঝবো। একটুকে দেখবি আমি tan theta কে sin theta by cos theta লিখে দিলাম, দেখেছিস? হ্যাঁ, এবার একটু দেখ, ড্রিল দেখ, ভালো করে। হ্যাঁ স্যার দেখেছি। এবার দেখ, শুনবি চুপচাপ করে, মাইক অফ করে। এটা কিন্তু দেখতে পাচ্ছিস sin theta গুণ 1 by cos theta আছে না, এটা দেখতে পাচ্ছিস? sin by cos মানে কি, sin into 1 by cos। এবার তুই 1 by cos theta কোথায় দেখেছিস তুই? 1 by cos মানে কি রে? স্যার sec থিটা। হ্যাঁ, cos এর উল্টো 1 by cos। তার মানে 1 by cos মানে sec theta। তাহলে এটাকে লেখা যায় sin theta into sec theta। ঠিক আছে, মুখস্থ রাখতে বলছি না, আমি মুখস্থ রাখতে বলছি না, সিম্পল ফান্ড। এবার তুই বলে কি না আমি অন্যভাবে চেঞ্জ করবো, আমি এইভাবে আমি একটু কেদারি মারবো। কিরকম কেদারি মারবো? এই সাইন থিটাকে 1 বাই কোসেক লিখবো। এই সাইন আমি এরকম তো লেখা ছিল না, এটা কিন্তু এরকম লেখা ছিল, সাইন থিটা বাই কস থিটা মানে সাইন থিটা ইনটু 1 বাই কস থিটা। বলবো না আমি সাইন থিটাকে 1 বাই কোসেক লিখবো, আর কস থিটাকে 1 বাই কস থিটাকে, তার 1 মিনিট ধরে রাখ, ফোন আসছে।
হ্যাঁ, যেটা বলছিলাম সাইন থিটাকে 1/cosec লিখবো আর 1/cos থিটাকে sec থিটা লিখবো, লেখাই যায়। কারণ সাইনের উল্টো 1/cosec আমি লিখতেই পারি, সাইন মানেই তো 1/cosec, সাইন আর কোসেকের গুণফল যেহেতু এক, সাইন মানেই 1/cosec, আমি উপরে বলেছি 1/cos মানে sec, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। তাহলে sec থিটা বাই কোসেক থিটা মানেও tan থিটা। এই যে ত্রিকোণমিতি জিনিসটা আসলে কি, রূপের পরিবর্তন, এক রূপের থেকে আরেক রূপে নিয়ে যাও। দেখি সাইন বাই কস ছিল, এই সাইন বাই কস কে sec বাই কোসেক করে দিলাম, সাইন বাই কস ছিল সেটাকে সাইন ইনটু sec করে দিলাম, সাইন ইনটু sec ছিল সেটাকে সাইন বাই কস হয়ে গেল। মানে একটা রূপের থেকে আরেকটা রূপে নিয়ে যাওয়া, আর কিছুই না করবি। আরো চেঞ্জ করি দেখ, এবার আমরা কিভাবে এই জিনিসটাকে তাড়াতাড়ি ইউজ করবো দেখবি। জিনিসটা ভালো করে বুঝবি। সাইন থিটাকে যখন নিচে নেব, মানে উপরে খালি সাইন আছে তো, সে তাহলে কোসেক হবে, সাইন নিচে গেলে কোসেক হবে আর কস উপরে গেলে সেক হবে। এটা মানে সেক থিটা বাই কোসেক থিটা। আমি জানি অনেকে বুঝতে পারিস, তুই আগের জিনিসটাই দেখ, এখানে সাইন থিটা আছে তো, এটাকে লেখা যেত 1/cosec থিটা, মানে কি সাইন থিটা যখন নিচে আসলো কোসেক হয়ে গেল, আর cos থিটা মানে নিচে cos থিটা আছে মানে কি 1/cos আছে সেটা মানে কি sec হয়ে গেল। তাহলে আমরা এখন থেকে এইভাবে গুণ আকার যদি থাকে কোনো সময় এইভাবে থাকে, তো আমরা নিজে সুবিধার্থে sin কে নিচে আনলে কোসেক আর cos কে উপরে নিলে sec, sec বাই কোসেক লেখা যায়। এই দুটো মানে tan থিটা। ঠিক আছে ঠিক আছে। একই ভাবে ঠিক আছে, cot থিটাকে কি লেখা যায়, আমি cot থিটা জানি sin বাই cos এর উল্টো মানে cos বাই sin। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি 1/sin আছে, দেখতে পাচ্ছিস আমি গুণ আকারে 1/sin কেন লিখবো, আমি দেখতেই পাচ্ছি। তাহলে 1/sin উপরে উঠে গেল, তাহলে cos থিটাকে cos থিটাই রাখলাম, যা আছে তাই থাকে, আর তার সঙ্গে গুণ হয়ে কি আসলো 1/sin, সেটাকে আমি cosec থিটা লিখলাম। আমার মনে হলো না cos থিটা রাখবো না, cos থিটাকে নিচে সেক করে দেবো, 1/sec করে দেবো, ঠিক আছে cosec থিটা রাখ আর নিচে sec থিটা রাখ। তাহলে cot থিটা ইকুয়াল টু sec বাই cosec এর উল্টো cosec বাই sec। দেখ বুদ্ধুর কিছু চেঞ্জ করা যায়, দেখি কে করতে পারিস। দেখি আমাকে একটু সময় দিয়ে করে দিবি। হ্যাঁ, cot থিটা ইনটু sec থিটা কি থিটা হয় আমাকে জানা। এবার অনেকে মাথায় আসতে পারে cot কে কি tan করবো, 1/tan লিখবো, sec কে কি 1/cos লিখবো। দেখ অনেক রকম মাথায় আসতে পারে, দেখতে পাচ্ছিস। আমার প্রথম মাথায় আসলে একটা কাজ করি, cot কে 1/tan লিখবো ইনটু sec থিটা। স্যার শুধু কোসেক থিটা হয়। ঠিক আছে ঠিক আছে, তুই চুপ করে থাক, ঠিক আছে ঠিক আছে তুই চুপ করে থাক। এবার এটা sec লিখলাম, এবার মাথায় কিছু কাজ করছে না, এবার কি করবো, sec কে 1/cos করবো, cos করে কি হবে। তো অঙ্ক যখন মাথায় কাজ করবে না, তখন sin cos এ কনভার্ট করা সবথেকে সহজ। কারণ দেখ cot কেও sin cos এ কনভার্ট করতে পারি, কিভাবে করতে পারি মনে করে দেখ, sin থিটা বাই cos থিটা tan থিটা ছিল, আর cot থিটা তাহলে কি হবে, cos থিটা বাই sin থিটা। cot থিটাকে cos থিটা বাই sin থিটা করলাম। এই যে কোন রূপে কনভার্ট করব আমি, আমার কাছে তো cot থিটাকে 1/tan থিটাও লিখতে পারতাম, আমি এটা না লিখে এটা কেন করলাম। এটাই হচ্ছে ফর্মুলা, যত মুখস্থ থাকবে তো তুই 1-2 স্টেপ সামনে চলে যেতে পারবি মাথার মধ্যে, যে এরকম করলে এরকম কিছু একটা হবে। আর ফর্মুলা মুখস্থ না থাকলে তুই কিছু করতে পারবি না, চুপ করে বসে থাকবি। তাহলে ফর্মুলা মুখস্থ রাখতে হবে। তুই যখন দেখলি যে cot থিটাকে 1/tan করলে sec কে আমি কি করব, কোনো কিছু তো হবে না। কিন্তু cot কে যদি আমি cos বাই sin করি আর sec কে যদি 1/cos করি, কাটাকাটি যাচ্ছে। 1/sin করে থাকলো, আর এটা মানে 1/sin থিটা মানে cosec থিটা। ঠিক আছে, দেখ এরকম অনেক কিছু আছে। আপাতত আজকে এইটুকু অবধি রাখছি, তোদের কাজ হবে যা যা আজকে ফর্মুলা করিয়েছি, যেগুলো আমি মানে ব্র্যাকেটের মধ্যে, স্কয়ার ব্র্যাকেটের মধ্যে, এই যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে রেখেছি প্রত্যেকটা, এই প্রত্যেকটা জিনিসকে জল রাখবি, প্রত্যেকটা জিনিস। এই যে গুণফল তো এগুলো মনে থাকবে, sin থিটা বাই cos থিটা, tan থিটা sin বাই cos tan, আর হচ্ছে cos বাই sin cot,
প্রত্যেকটা জিনিস জল থাকবে, আর উপরে তো রিল তো আমি করিয়েছি। তাহলে আজকেরটা এইটুকুই, ছুটি।